ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যাপি থার্সডে টু অল অফ ইউ গাইস। আপনারা কেমন আছেন, কোথা থেকে আছেন এই মুহূর্তে আমার সাথে আমাকে একটু বলতে পারেন। এবং অনেকদিন পরে এরকম একটা দারুণ ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে। এবং আজকে আমাদের যে গেস্ট আছে রাব্বানী রহমান, আজকে তার জীবনের গল্প শুনবো আমরা, যেটি আসলে নাটকের চেয়েও নাটকীয়। ওকে, তাহলে দেরি না করি সরাসরি চলে যাই গেস্টের কাছে। আপনাকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 এর আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম আপনার? আমি মোহাম্মদ রাব্বানী রহমান আকাশ, ডাকনাম আকাশ, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ রাব্বানী রহমান। ওকে আকাশ, শুনি আপনার জীবনের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোটবেলা থেকেই আমার মা বাবার খুব আদরের সন্তান। আমি আমাদের ভাই বোনের ভিতরে আমি 3 নম্বর। আমি সংখ্যায় 3 নম্বর, এমনি তো মানুষ 1 নম্বর। জি, সংখ্যায় 3 নম্বর। আমার বড় ভাই উনি 2016 সালে মৃত্যুবরণ করেন যখন, তখন আমার আব্বা আমাকে এক পলক না দেখে থাকতে পারে না। তো যাই হোক, আমি মা বাবার আদরের সন্তান। প্রত্যেক সন্তানের প্রত্যেক মা বাবার কাছে খুবই আদরের সন্তান হয়। তো আজকে আমি গল্পটা শুরু করছি। জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমি যখন বুঝর হইলাম 2008 সালের, তখন আমার বয়স মাত্র 18 বছর। আমার 90 সালে জন্ম। 2008 সালে যখন আমি একটু বুঝর হয়েছি, তখনই আমি একা ঘুমাতে পারি না। ডনমেন্ট একা, কে জানে আমার সব সময় আমাকে স্বপ্নের ভিতরে তাড়া করে, সব সময় আমাকে বলে, তোর পাশে তো আমি আছি, কে তুমি, কে আছো তুমি আমার পাশে, তোর স্বপ্নের নায়িকা। তোর স্বপ্নের নায়িকা বলতে কে তুমি, পরিচয় তো দিবা। অ্যাশ দিয়ে বুঝে নে, কি দিয়ে বুঝবো? অ্যাশ দিয়ে। অ্যাশ দিয়ে তো কত নামই হয়, তাই না? তো অ্যাশ দিয়ে যখন নাকি বুঝে নিব কি নামটা হতে পারে, যাবার সময় বলে যাও না, আরে তোর সোনিয়া রে। আমার সোনিয়া, সকালবেলা দেখা হবে, চলে গেলাম। সকালবেলা দেখা হবে, চলে যেতেছ, ঠিক আছে ওকে। ওই দিন ঘুম থেকে সকালবেলা যখন উঠি আমি, তখন আমাদের গ্রামের পার্শ্ববর্তী এক ভাই সোনারগাঁয়ে বিয়ে করছে। তো আমাদের বাড়ি তো মদনপুর, নারায়ণগঞ্জ। তো মদনপুর থেকে সোনারগাঁও হয়তো আধা ঘন্টার পথ। এখন যখন নাকি আমি সকালবেলা ঘুম থেকে উঠা ওই পাশের এলাকায় ঘুরতে গেছি, তখন এক মেয়ে আমাকে দেখে বলে, কিরে ভাই ভালোই আছোস? আমাকে, তুমি আমার কীভাবে চিনো? কই, তোমার আমি চিনি, তুমি আমার চিনো না? আমি কিন্তু অমুকের শালি। আমি বলতেছি, তুমি অমুকের শালি? আমি তোমাকে কখন দেখিনি তো। বলছি, তোর দেখা লাগবে না, আমি তোর দেখা চিনে ফেলাইছি। আমি বলছি, স্বপ্নে দেখলাম কারে আর বাস্তবে দেখতেছি কারে? স্বপ্নে দেখলাম যে স্বপ্ন পড়ি রে, তুই তো সেই পড়ি না। এই আমি সোনিয়া, সাবধানে কথা বল। সোনিয়া? এখন যখন স্বপ্নকে লাস্টে বললাম, এই নামটা তো বলে যাও, বলতেছে কিন্তু আমি তোর সোনিয়া, চিনে রাখিস। এখন ঠিক আছে, নামের সাথে মিল আছে, কিন্তু নামের সাথে মিল আছে, কিন্তু চেহারা তো তোর সাথে মিল নেই। হ্যাঁ, তুই সুন্দর নারী, সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু সবসময় ভাবি স্বপ্নে কারে দেখলাম, এই মানুষটারে আজও পর্যন্ত আমি চিনতে পারি না। কিন্তু নামের সাথে নাম মিল, তখন ভাবতেছি মনে হয় সামথিং, তার সাথে মনে হয় কিছু একটা ঠিক আছে। তখন যখন নাকি আমি বুঝর হইলাম, তখন আসলে মনের ভিতরে একটা ভাব প্রকাশ আসলো, আমি একটা যদি ভালো মেয়ে পেতাম, একটু সম্পর্ক করবো, জাস্ট, আর কিচ্ছু না। কিন্তু যখন নাকি মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়, তখনই ওই মেয়েটাকে আমি কি পছন্দ করবো, সে আমার থেকে ডাবল পছন্দ করে। কই সাবধান, হারাই কিন্তু যাইছি না, আমি কিন্তু তোকে সবসময় কিন্তু চোখে চোখে রাখি।
কারণ তুই আমাকে যতদিন যাবত চিনিস তোর থেকে কিন্তু আমি অনেক বেশি চিনি তোকে, তুই কিন্তু আমার কাছ থেকে হারাই যাইস না। এটা কে বলে? আপনি স্বপ্নে যাকে দেখেছেন? যাকে দেখছি, আচ্ছা, যার নাম বলছে সেই সোনিয়া বলতেছে। আমি বলতেছি সোনিয়া আসলে তোমাকে দেখার পর থেকে সামথিং। সোনিয়া বলতেছে টেনশন নেই, আমিও সামথিং। আজকে কি রোজা ছিলেন? জি, একটু গলার শুকিয়ে গেছে, একটু পানি খাওয়ালে অবশ্য ভালো হতো। আচ্ছা ঠিক পানির আছে, ব্যবস্থা করতেছি। আচ্ছা ওকে, তারপর যখন নাকি তার সাথে কথা বললো, সে একদিন বলতেছে আমি কিন্তু তোর সোনিয়া। হ্যাঁ আমি জানি তো তুই আমার সোনিয়া। ভাইয়া আপনি কিন্তু অনেক সময় নিচ্ছেন, আমি কিন্তু আপনাকে না, আগে একদম বলছি। সংক্ষেপে হ্যাঁ বলবো, একদম কিন্তু ওখান থেকে ডাইরেক্ট পয়েন্ট থেকে শুরু সর্বপ্রথম করেন। লাভ স্টোরিটা আমি হ্যাঁ, লাভের হ্যাঁ। থেকে শুরু করি। হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ওকে সময় ম্যাডাম, কিন্তু খুব ঠিক বেশি আছে, নেই। থ্যাংক ইউ। যখন বলতেছি আমি তোর সোনিয়া, তখন ভাইবেন নিছি ঠিক আছে তুই আমার সোনিয়া। যখন নাকি মেয়েটার প্রতি আমার আস্তে আস্তে মানে 2008 সালে পরিচয়, 2009 সালে যখন নাকি মাঝে মধ্যে তাকে আমি দেখতে যাই, কিন্তু কোনোদিন তাকে আমি স্পর্শ করিনি, তাকে কোনোদিন হাতে দুটো দিকে নিয়ে টাচ করে দেখিনি। যখন নাকি তার বোন জামাই তার দুলা ভাই, তার বড় বোন বিষয়টা জানিয়ে ফেলাইছে আমি এই মেয়েটির প্রতি মানে আসক্ত, তো তখন মানে ওকে ওই গ্রামে না আসতে দিয়ে তাকে একটু দূরে এক মাদ্রাসায় তাকে ভর্তি করে দিচ্ছে। এভাবে একটু পানি খান। Sorry, একবার একটা পানি টেক্সট খাচ্ছি। টেক্সট করে। আচ্ছা জাবের আহমেদ দেখেছেন বাঁচাও আপু, কেন কি করছে, কি হয়েছে? হাফিজুল ইসলাম লিখছেন শান্ত আপু গুরুর ব্ল্যাক টি শার্টটা অনেক ভালো লাগছে, এখন কি চান গুরু খুলে দিবে ব্ল্যাক শার্টটা? না, ভিতরে কিছু পড়ে নেই, Thank you. সম্ভব না। থাক ওখানেই থাক। তারপর যখন মেয়েটাকে যখন নাকি মানে আমাদের গ্রামের থেকে একটু দূরে ভর্তি করে দিল মাদ্রাসায়, তখন আমি রোজ তার সাথে প্রতি শুক্রবার দিন দেখা করতাম, দেখা হতো। কিন্তু ওই দিন ওর বাড়ির সামনে দিয়ে আমি সবসময় ঘোরাফেরা করি, কিন্তু মেয়েটাকে দেখতে পাই না। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে যে মেয়েটাকে আমি প্রতিদিন এসে দেখি, ওই মেয়েটা কোথায়? মেয়েটাকে ভারতদ্বীপ যাইতে তালতলার পরে, মানে আমি ঠিকানাটা ভুলে গেছি, ওই মাদ্রাসা ভর্তি রয়েছে, লাদুরচর মাদ্রাসা। তখন মাত্র লাভ স্টোরি যখন আমি শুরু করি, তখন আমার পকেটে টাকাও নাই যাতে মেয়েটাকে আমি দেখতে যাব। তখন একদিন আমার আব্বাকে বললাম আব্বা আমাকে কিছু খরচের টাকা দাও, আমি একটু ঘুরতে যাব। যখন নাকি আমি ঘুরতে যে মেয়েটাকে মাদ্রাসায় যাই দেখে আসি, সে দেখে এত খুশি, সে মানে খুশিতে আত্মহারা। তুমি আমার দেখতে আসছো, আমি তো তোমার জন্য প্রতিদিন মনে মনে কাঁদি, তো তুমি যেহেতু আমাকে দেখতে আসছো, এই যে তোমার হাতে হাত রেখে আজকে ফার্স্ট টাইম কথা দিলাম, আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক কোনো দিন বিচ্ছিন্ন হবে না, তুমি আমার প্রথম লাভ, তুমি আমার প্রথম ভালোবাসা, কিন্তু কখনো আমাকে কিন্তু ছেড়ে যেও না। আমি বলছি ঠিক আছে কথা দিলাম, তোমাকে ছেড়ে যাব না। আমি কিন্তু তোমাকে কথা দিয়ে দিলাম, আমাকে কিন্তু মাদ্রাসায় পড়াবে, তুমি কিন্তু ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করবা, তুমি নিজের পথ ক্লিয়ার করবা, তখন আমি কিন্তু তোমার কাছে আমি বিয়ে যখন করবো। অফেয়ারে গল্প শুনছিলাম, এটার গল্প তো মানে এটাই হচ্ছে আমার জীবনের লাভ, আচ্ছা, মানে প্রথম প্রথম ভালোবাসা। ভালোবাসা। হ্যাঁ। যখন নাকি 2010 সালে হঠাৎ একদিন শুনি মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটা তো অনেক ছোট ছিল তখন। যখন ছোট ছিল আমি তখন ভাবতাম আমি নিজের পায়ে দাঁড়ায় পরে বিয়ে করব। এখন যখন নাকি মেয়েটার বিয়ে হয়ে যায়, মেয়েটা একদিন আমার কাছে এসে খুবই দুর্বল ভাবে বলতেছে আকাশ একটা কথা বলি, তুমি রাগ করো না। আমি বলছি ঠিক আছে সোনিয়া বলো। আমার মায়ের স্বপ্ন একটা বড় লোক ছেলে দেখে আমাকে বিয়ে দিবে, তুমি যদি অমত করো তাহলে না আমি খুব কষ্ট পাবো, তুমি রাগ করো না প্লিজ, আমি তোমার থেকে চাই নিলাম। আমার মায়ের মুখের দিকে তাকায় তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কই দেখো তোমার মা অনেক ভালো একটা শিক্ষিত নারী, সরকারি জব করে আমি তাও জানি, তো তোমার মা যেহেতু আমাকে অনেক শুনি ভালোবাসে, ঠিক আছে তোমার মায়ের স্বপ্নটা পূরণ করার জন্য ঠিক আছে জীবনের প্রথম ভালোবাসাটা আমি ত্যাগ না করলাম, তো ঠিক আছে তুমি আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি। ওয়াও, হোয়াট আ 50-50 স্যাক্রিফাইস। হ্যাঁ, তখন বলতেছে কিন্তু আমার কিন্তু ভুলে যেতে পারবো না, কথা দাও সব সময় যখন নাকি কোনো দিন তোমাকে দেখতে আসবো আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমি কই ঠিক আছে কষ্ট হবে, তারপরও যাও কথা দিয়ে দিলাম, সব সময় ফ্রেন্ড সম্পর্ক সারা জীবন থাকবে। আচ্ছা ঠিক আছে গেল, তারপরে এই ফার্স্ট গেল, তারপরে মানে এটা 2010 সালে ঘটনা মানে ঘটে। বোঝা গেল যে আপনি জীবনের প্রথম প্রেমে আসলে পাননি প্রথম প্রেমটা। হ্যাঁ, তারপরে যখন নাকি এই ঘটনার 6 মাস পর আমি কিন্তু যখনই একা একা ঘুমাতে যাই, মাঝে মধ্যে আমি শুধু একটাই স্বপ্ন দেখি,
কে জানি স্বপ্নের নায়িকা হিসেবে আমার কাছে আসে। এটা কি কিন্তু আপনার কি আসলে বদপরি বা এরকম কিছু মানে আসলে মাঝে মধ্যে নিজের মেন্টিং মানে প্রবলেম মনে করি কিনা, মেন্টাল কি মেন্টাল চিন্তা ভাবনা করি আমি কি একাই কি মেয়েটার প্রতি আসক্ত, কে আমার স্বপ্নে আসে। আমি যখন নাকি 2008 সালে 9 সালে এই ধরনের স্বপ্নগুলো দেখি, যখন সোনিয়া আমার সাথে ব্যাকআপ হলো, তখন স্বপ্নে মাঝে মধ্যে বলতো চলে আস না সীতাকুণ্ডে। তখন তো আমার পকেটে টাকা ছিল না। আমি সেই সীতাকুণ্ডে আমাদের নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডে হাইটা যেত প্রায় আমার 2 দিন 3 দিন সময় লাগছে। তখন মানে কারোর আমি বলতে পারতেছি না আমার টাকা লাগবে, আমি সীতাকুণ্ডে যাব। সীতাকুণ্ড আমি তখন চিনতাম না, জানতাম না, কিচ্ছু করতাম না। ফার্স্ট টাইম শুধু খালি একদিন আমি সীতাকুণ্ডে হাইটা গেছি, গাড়ি দিয়ে গেছি। আর বাকি তার স্বপ্নে পইরা আমি প্রায় 19-20 দিন শুধু খালি হাইটেই গেছি। আমার জীবনে যে আমি কত পরিশ্রম করছি শুধু স্বপ্নের নায়িকার জন্য আমি নিজেই জানি না। আমার যদি এই ধরনের কথাটা আমি যদি কারোর সাথে প্রকাশ করি, মানুষ তো আমাকে মেন্টাল ছাড়া তো কোন ভালো জীবনও বলবো না। এই জন্য আমি ওটার উত্তর দেন। হেঁটে যেতে কতক্ষণ লাগে? হাইটা যেতে যেমন 1 বিকেল লেগে গেছে আপনার শুধু খালি কুমিল্লা যেতে আমার, আরেক বিকেল লেগে গেছে আপনার এই ফেনী যেটাকে বলা হয় ফেনী যেতে, আরেক বিকেল লেগে গেছে আমার 14 গ্রাম সীতাকুণ্ডের থানার সামনে যেতে। প্রায় আমার 2 দিন 3 দিন সময় লেগে গেছে আমার হাইটে যেতে। চিটাগাঙ্গের বর্ডার ওইটা। হ্যাঁ, সীতাকুণ্ড যখন আমি উচ্চ পাহাড়ে যাইতাম, এই উচ্চ পাহাড়টার মধ্যে 3 দিন লাগতো মিনিমাম। আমি জিরে রেস্ট যাইতাম, কথা বুঝছেন। হয়তোবা এনবেতে কি জানেন, মাঝে মধ্যে মানে খরচে খাবারের টাকা নিয়ে যেতাম কম বেশ, শুধু জাস্ট আমি অল্প অল্প কিছু খাবার খাই, আমি শুধু খালি দিনগুলো কাটাইছি। শুনি হাঁটতে হাঁটতে তারপর যাইতেন, তারপর যখন ক্লান্ত হয়ে যেতাম যে কোনো একটা চায়ের দোকানে হাঁটাটা আমি সবসময় সকালবেলা রওনা দিতাম। কয়টার দিকে? সকাল এই ফজরের পরে রওনা দিতাম। তখন মানে হাঁটতে হাঁটতে যাইতাম। এখন আমি নিজে ভাবি আমি নিজের কাছে কি জানি মানে ধোঁকা খাইতেছি বারবার। যাই হোক, নারায়ণগঞ্জ থেকে হাঁটা শুরু করলেন। হ্যাঁ। স্টপেজ দিতেন কোথায়, কয়টার সময়? আমি যখনই যতটুকু দূরে যেয়ে মানে ক্লান্ত হয়ে যেতাম আমি রেস্ট নিতাম। তখন কয়টার দিকে তা আনুমানিক? সকাল 6টা থেকে যদি রওনা দিতাম, দেখা যাচ্ছে 1-2 ঘন্টায় প্রথম মগরাবার যে বাস স্ট্যান্ড যেতাম, ওইখানে যে হয়তো সামথিং চা খাইতাম, একটা বিস্কুট খাইতাম। এইভাবে যাইতে যাইতে আবার হাঁটা শুরু। হ্যাঁ, হাঁটা শুরু। মেঘনা, দাউদকান্দি, কুমিল্লা, আপনার 14 গ্রাম, তারপর ফেনী, তারপর আপনার আর কয়েকটা বাস স্ট্যান্ড আছে, ওইগুলোর নামগুলো ভুলে গেছি। কি অবস্থা! তো এইভাবে যাইতে যাইতে হোমনা, এই যে দাউদকান্দির কথা বলতেছে, এই যে চান্দিনা, অনেকগুলো বাস স্ট্যান্ড। জি জি, আলেকসার ওই যে মোড়টা। জি জি জি, অনেকগুলো বাস স্ট্যান্ড তো পরে মানে পর থেকে হাঁটতে হাঁটতে যেতাম। কিন্তু এখন এক বন্ধুরে একদিন নিয়ে যাইতে নিছিলাম স্যার, কুমিল্লা পর্যন্ত যাইয়া আমার এই ইচ্ছা মতো গালি, এই তোর মতো মেন্ডেলের সাথে কখনো চলতাম না, তুই মেন্ডেল, তুই কই যাস রে নিয়া। কে কাকে নিয়ে যাচ্ছে? মানে আমার এক বন্ধুকে চাইছিলাম পটায় মোটায় নিয়ে যেতে একদিন। এখন যখন নাকি দেখছেন না, আমি ভালোবাসার মানুষটার জন্য মানে ঝড় বৃষ্টিরও কখনো অপেক্ষা করি না। আমি সবসময় আমার নিজের পথে নিজের গতিতে আমি আগাই যাই। কোনো ঠিক ঠিকানা নাই তো। এই যে বলতাম মানে যে টুকটাক টাকা নিয়ে যেতাম, শুধু চা বিস্কুট খাইতাম, রিল্যাক্সে হাঁটতাম, মানে মনের একটা সুখ থাকতো। 3টা দিন ধরে হাঁটাহাঁটি, 3 দিন পর ফাইনালি। হ্যাঁ, অনেক সময় 3 দিন লাগতো, অনেক সময় মানে 2-2.5 দিন লাগতো। 2.5 দিন পরে 3 দিন পরে পৌঁছাচ্ছে এই সীতাকুণ্ড পারে পৌঁছেছে। কিন্তু সবচেয়ে মানে হাইটা যতটুকু। বন্ধু কি বললো যাকে নিয়ে যাচ্ছিল? কুমিল্লা পর্যন্ত যাইয়া বলতেছে তোর মতো মেন্ডেলের সাথে কোথাও যেতাম না। দেখি করলো তখন সে কি বললো, মানে তার পকেটে 60 টাকা ছিল, সে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাস করে সাথে রিটার্ন আমাদের, হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে 60 টাকা গাড়ি ভাড়া করে সে মদনপুর চলে আসে বলো আমাদের বাড়িতে পাশে। কিন্তু আমার তো স্বপ্ন একটাই, না স্বপ্নে যারে দেখি, যারে ভালোবাসি, আমি কোন একদিন তারা পাবোই চিটাগাং, ওই খোঁজে চলে যায়। কিন্তু আসলে আমার এই মনের ভাব এবার বলো পাহাড়ের পরে গেলে তারপরে যখনই আমি ওই সীতাকুণ্ড থানার মানে সীতাকুণ্ড পাহাড়ের কাছাকাছি যেতাম, আমি যে এত রাস্তা হাইটে যেতাম আমি কখনো ক্লান্ত বোধ করতাম না। যখন পাহাড়ে উঠি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়, মানে আমার তখন এক একটা কাইক, এক একটা কদম মনে হচ্ছে আমি কত বছর জানি হাঁটতেছি। কিন্তু আমার মনের ভিতরে একটাই স্বপ্ন, একদিন আমার স্বপ্নটা স্বপ্নে দেখা ওই মেয়েটাকে, বাস্তবে তো জীবনে দেখি নাই, স্বপ্নে দেখা মেয়েটাকে আমি পাবো। স্বপ্নে সবসময় তাকে ভালোবাসি। ও বলছে যে সীতাকুণ্ডে আমি থাকি, সীতাকুণ্ড পাহাড়ে আছি, পাহাড়ে চলে গেছে। তখন পাহাড়ে যখন সবই সময় যাইতাম, আমি পাহাড়ে গেলে যখন পাহাড়ে যে উঠতাম, ওই পাহাড়ে ওঠার পরেই আমার ঘুম চলে আসতো।
কিন্তু যখনই আমি পাহাড়ে যাই, যতবার এই শীতল বাতাস আমার গায়ে লাগছে, আমার মনে হয় আমার জীবনে এর চেয়ে বড় সুখী মানুষ আর আমি না। আমি সব সময় সীতাকুণ্ড পাহাড়ের উপরে যাই, অনেকবার ঘুমাইছি। ওইখানে মন্দির আছে, তো মাঝে মধ্যে মন্দিরগুলোর ভিতরে আমি একটু অবস্থান করতাম। তো ওইখানকার মন্দির যেই মানে আপনার খেদমতদারি যারা করে, মানে হিন্দু লোক, তারা আমার অনেক ভালোবাসে। বলে কি এই ছেলেটা ঢাকাতে পড়া আসে, কিন্তু আমি পড়া যাইতাম না, আমাকে নেওয়ায়। তো যাই হোক, এইভাবে স্বপ্নর মাঝে যখন নাকি আমি একবার, দুইবার, তিনবার মাথায়, মানে এইবারে একবার প্রায় 20 বার যখন আমি যাই, একটা ধোকা খাইছি। কয়বার গেছো? প্রায় 20 বার, কমসে কম 20 বার। এই 2.5-3 দিন এভাবে হাঁটতে হ্যাঁ, আমি তো 2.5-3 দিন হাঁটতে 2 বছরের ভিতরে 20 বার যাওয়া হয়েছে। জি, আবার 2.5-3 দিন হাঁটতে তো আবার ব্যাক করতে। হ্যাঁ, এভাবে 2 বছরে 20 বার গেছি। এই যে মেয়েকে দেখনি, শুনোনি, জানোনি, শুধুমাত্র শুধু স্বপ্নে দেখছি স্যার। ওই মেন চুলের কাটা না কার কাটা এটা? আমার। যা তাও ভালো। জি স্যার, ওই স্বপ্নে দেখা মেয়েটার খোঁজে। জি স্যার, গা ছমছম করতেছে। তারপর স্যার যখন নাকি একদিন আমি এমন এক জ্বর তুফানের সাথে মানে অবস্থান করলাম ওইখানে, মানে আমার শরীরে ওখানে মানে জ্বর তুফানের বাড়িকে জ্বর এসে পড়ছে। আমি যে হাইটে যে আসবো, মানে ওই শক্তির আমার শরীরে নেই। কখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল? যখন নাকি আমি পাহাড়ে যে উঠছি, মানে পাহাড়ে এখন যে আমি মানে ওইখান থেকে নাইমা আসবো, ওই কয়টা বাজে বা কি সন্ধ্যা না রাত নাকি? না স্যার, ওইখানে তখন আমার বিকেল 3টা বাজতে 4টা ঝড় বৃষ্টি শুরু নামার অবস্থা নাই। যখন ঝড় বৃষ্টি হয়, পাহাড়ের রাস্তাগুলো মানে পিছলা হয়ে যায়। তখন মানে আমি এত দুর্বল হয়ে পড়ছি, আমি যে মানে ওইখান থেকে নাইমা আসবো, আমি মনে হয় ভাবতেছি আমি মনে হয় নামতে পারবো না। কিন্তু আমার মনের ভিতরে একটা বল আছে, না, মনের ভিতরে একটা ভালোবাসার শক্তি আছে, আমি নামতে পারবো, কোনো ব্যাপার না। বলতে হয় যে ওই স্বপ্নে দেখার মেয়েটার সাথে যখন নাকি আমি বারবার ধোকা খাইতেছি, তখন ডিসিশন নিলাম, না, বিয়ে করে ফেলাবো। এখন বিয়ে করার ডিসিশনটা যখন নিলাম, আমি বললাম এখন আমি মাত্র পিচ্ছি, আমি এখন কিসের বিয়ে করবো? তখন আপনার 18 বছর। তখন আমার 18 থেকে যখন 2010 সাল পর্যন্ত 19 বা 20 বছর হয়েছে। 2010 সালে যখন আমি যাকে প্রথম ফার্স্ট লাইফ বিয়ে করি, তার নাম হয়েছে শান্তা। সে আমাকে বলতেছে, তোমারে কিন্তু আমি পছন্দ করি। ভাইয়া, তুমি আমাকে পছন্দ করো না? ভাইয়া মানে আপনার রিলেটিভ ছিল? হ্যাঁ, আমার এই 2 সম্পর্কে হতো বোন হয়। বলতেছে আমি তোমার খুব পছন্দ করি, তুমি আমার ভাইয়া লাগো দেখে আমি তোমাকে কখনো ভয়ে বলতে পারি না। তুমি যদি বিষয়টা সিরিয়াসলি যদি আমাকে একটু বলো, আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমাকে সম্পর্কটা সবসময় রাখবো। আমি তখন ভাবতেছি কি, আমি মনে হয় সত্যিকারে যদি তার স্বপ্নের নায়িকা বানাইনি, মনে হয় এই স্বপ্নের নায়িকা থেকে পিছন ছুটবে। হ্যাঁ, যখন নাকি তার সাথে কথা বলি, ওই দিন রাত্রে আবার আমি স্বপ্নে দেখি, তখন বলতেছে, স্বপ্নে শান্তার সাথে কি পরিচয় হয়ে গেছে রে? কি নাম? শান্তা। স্বপ্নে নায়িকা বলতেছে শান্তা। আমাকে, হ্যাঁ, আমি সেই রে। আমাকে তুমি সেই মানে তুমি না বলছো তুমি সোনিয়া? আরে পাগল, আমি সেই, তোর সাথে মজা করছে। পরের দিন শান্তাকে বললাম, শান্তা রে, তুই তো আমার স্বপ্নের নায়িকা রে। শান্ত তো আমার চমৎকার খুশি, আমি তো তোর স্বপ্নের নায়িকাই, টেনশন করিস কেন, আমি তোর সাথে কখনো যাইতেছি না রে। আচ্ছা, গল্পটা আসলে একটু নাটকীয় শোনালেও কিন্তু আমিও এরকম চারপাশে এরকম অনেক গল্প শুনেছি যে এই স্বপ্নের যে ব্যাপারটা, স্বপ্নে দেখার যে ব্যাপারটা, এটা কিন্তু হয়ে থাকে। এটা আমার খুব ক্লোজ রিলেটিভের সাথে হয়েছে, যদিও এটার কোনো ব্যাখ্যা আসলে আমার কাছে নাই। তারপরে যখন নাকি শান্তা আমাকে বলতেছে, এক কাজ কর, তোর আমার সম্পর্কটা যাতে না ভাঙে, চল তুই আমি চুপচাপ বিয়ে করে হলে। কিন্তু আমি সবসময় অনেকটা জিনিস ফলো করতাম, যখনই শান্তার বাসায় মানে আমার ফুফাতো বোনের বাসায় বেড়াইতে যেতাম, আমার ফুফুদের মানে একটা সাপোর্ট আছে আমার প্রতি, বলতেছে আমাদের মেয়েটা তোর কাছে বিয়ে দেবো, একটা এরকম একটা মানে ওদের কথার একটা সাপোর্ট আছে। এই ব্যাপারটা আপনাকে এনকারেজ করেছে? হ্যাঁ হ্যাঁ। তখন আমি যখন নাকি শান্তাকে বলতাম, দেখো তোমারও বিয়ের বয়স হয় না, আমারও বিয়ের বয়স হয় না, তো এখন আমাদের একটা সম্পর্ক আছে, ফুফাতো ভাই বোন, একটা ভাই বোন ভিতরে থাকি, আর তুমিও বড় হও, লেখাপড়া শেষ করো। তখন ক্লাস 5 নাকি 6 পড়ে বিষয়টা। তখন বলছি তুমি লেখাপড়া শেষ করো, আমিও একটা ব্যবসা বাণিজ্য নিজে একটু গুছাই নেই, নিজে যখন গুছাবো আমি ঠিক তখন তোমাকে বিয়ে করে নেবো। বলতেছে আরে পাগল, তুই আমার তখন পাবি না, তো এক কাজ কর, আমাকে একটু বিয়ে করে নে, এইটা কেউ জানবে না, জাস্ট তুই আর আমি জানো। আমাকে না রে, বিয়ে করলে আমার বাপ মা শুনলে আমার পিটায় বাড়ির থেকে বার করবে। তখন বলতেছে
কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো। 5 বছর পরে বিষয়টা জানাজানি করব। 5 বছর পরে তোমার আমার এই সম্পর্কটা যখন নাকি জানাজানি হবে, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে বলবা যাতে উভয় পক্ষ মাইনা নেয়, আর যাতে হামদুম অনুষ্ঠান করে যাতে ওঠে। আমি বলতেছি দেখো, আমি বারবার স্বপ্নের কাছে ধোকা খাইতেছি, ঠিক আছে, আমার একটাই শর্ত, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু জাস্ট 5 বছর পরে আমি তোমাকে কিন্তু ওঠাবো, এর আগে কিন্তু আমি তোমাকে ওঠাই নিব না, কারণ আমি তো চাচ্ছি নিজের পায়ে একটা দাঁড়ানোর ভবিষ্যৎ পরে, করে তারপরে। তারপর এই শান্তের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন সে স্কুলের নাম কইরা আমার কাছে চলে আসলো, আমাকে ফোন দিয়ে বলতেছে আসো। আমি কই, কেন? আমি বলছি না তুমি আমার সাথে চুপচাপ বিয়ে পড়া, মানে বিয়েটা পড়ায় রাখবা। আমি কই, বিয়ে পড়াবো, ওই টাকাটা তো আমার কাছে নেই। কয়, তোমার কাছে না থাকলে আমার পায়ে নুপুর আছে, আমি নুপুর বিক্রি করে আমি কাজের টাকাটা তারা দিয়ে দেব। লিখেছে যে গুরু কথা বলেন, মানে কথা কেমনে বলবো? আমি দেখছি কিছুক্ষণ আগে আমার এই মাসুলটা লাফাচ্ছে, আমি বললাম যে ভয় লাফায় নাকি শরীর ডিহাইড্রেট হয়ে গেছে রমজানের কারণে, সে কারণে লাফাচ্ছে। তো আমি আসলে ধাতস্থ হতে পারছি না যে গল্প কোথায় গিয়ে দাঁড়ায় ফাইনালি। তারপর যখন শান্তাকে আসলে লাফাচ্ছে। শান্তাকে আমি কথার জুস কথা খেতে হবে। পানি খেতে। তাকে আমি কি করলাম, পানি নিয়ে ওর আসবো? বলতেছে না, আছে। আমি তোমাকে যে বিয়ে করে মানে বিয়ে করব, জাস্ট তুমি আমি ছাড়া কেউ পৃথিবীর জানবো না, শুধু তুমি আর আমি। রাব্বানি, আপনি কিন্তু গল্প টানতেছেন, টানবেন জি, না, জি, জি, শর্ট okay. শর্ট ধাপ 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 ধাপ। যখন তার সাথে আমি ঠিকই একজন কাজী অফিসের কাছে যাই, তারপর আমরা আমাদের বিয়েটার কার্যকরটা মানে শেষ করি। শেষ করার পরে মোটামুটি দিনকাল ভালো যাচ্ছে, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন আমি তাকে বললাম, দেখো তুমি অনেক তেরামি করো, আসলে এই তেরামি করার কারণে ফ্যামিলিতে অনেক বেশি সময় ঝগড়া হয়, তুমি এক কাজ করো, এই তেরামিগুলো করো না। হঠাৎ একদিন বলতেছে, কয় তোমার একটা মনের কথা বলবো। আমাকে, ঠিক আছে বলো। আমার না বিদেশে একটা ছেলে আমাকে পছন্দ করে, আমি ওর সাথে রাগ করে তোমার কাছে বিয়ে বসছি। তখন মানে পাহাড়টা যেমন আকাশটা ভাঙে আমার উপর পড়লো, তুমি অনেক ছেলেকে পছন্দ করতাম, তা আমার কাছে তুমি বিয়ে বসছো, তো আমার জীবনটা কি তুমি কি এইভাবে কি নিয়ে আমার লাইফ হিস্ট্রিটা নিয়ে কি তুমি কি নাটক করতেছো? আকাশ, তুমি রাগ করো না, আমি না অনেক ছেলের সাথে কথা কাটাকাটির কারণে রাগ করে তোমার কাছে বিয়েটা বসছে। তখন আমি এমন কষ্ট পাইছি, ওকে আমি বলতেছি, দেখো স্বামী স্ত্রী তো পুতুল খেলা না, আমি তোমাকে বিয়ে করছি, তুমি তো আমার বিবাহিত ওয়াইফ। দেখো ওই ছেলে যদি বিদেশ থেকে আসে, আমি কিন্তু তোমার কাছ থেকে চলে যাবো। আমি কই, না এই কাজটা, এই ভুলটা কখনোই তুমি করো না। তখন আপনাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? না, তখন বাচ্চা হয়নি। যখন ওর আমার সাথে এইভাবে কথাগুলো বলতেছে, তখন আমি বলতেছি, মনে হয় এক মুরব্বী আমাকে একটা পরামর্শ দিয়েছে, সিরিয়াসলি সংসারের ভিতর কোনো ঝামেলা ঝগড়াঝাগড়ি হইলে, একটা সন্তানাদি হইলে মিট হয়ে যাবে। তখন ওই মুরব্বীর কথা নিয়ে আমি সন্তান একজন নিলাম, সে প্রেগনেন্ট যখন, তখন সবসময় তাকে আমি একটা কথা বলি, জীবনে তোমার আমার সাথে বাসর হয়েছে ঈদের দিন, তোমার পাগলামির কারণে ঈদের দিন তুমি আমার কাছে চলে এসে পড়ছো। এখন আমার ফ্যামিলিটা বিষয়টা মানতেছে না, তারপর আমার মা বাবার চোখের পানি অনেক পড়ছে তোমার জন্য, কিন্তু এখন যেহেতু তোমাকে আমি বিয়ে করেই ফেলাইছি, ঈদের দিন যেহেতু আমার সাথে পাগলামি করে আইসে পড়ছো, এখন অনেক কষ্টের পরে আমার ফ্যামিলি তোমাকে মাইনা নিছে, তুমি পাগলামি করো না। তুমি যদি এখন আমাদের ফ্যামিলি থেকে চলে যাও, আমাদের ফ্যামিলি তো মানুষ খারাপ বলবো, আমাকে খারাপ বলবো, তো তুমি তো প্রেগনেন্ট, এখন তুমি চলে যাও না। কয় না, সময় কথা বলে দেবো, আমি চলে যাব। যখন নাকি আমি সে যখন প্রেগনেন্ট, আমাদের বাবু তার পেটে, তখন আমি বললাম, তুমি চিন্তা করো না, একই দে বাসর করছি, আল্লাহ দেখবা আগামী কুরবানি দে তোমার গর্ভে বাচ্চা দিবে। কই তুমি পাগল? আমি কি পাগল না, এটা আমি স্বপ্নে দেখছি। এটা ম্যাডাম সত্যি কথা, আমি স্বপ্নে দেখছি ঈদের দিন আমার বাচ্চা হবে। দিনের বেলা কি ঘুমান নাকি শুধু রাতেই ঘুমান? আমি মাঝে মধ্যে দিনে ঘুমাই, কিন্তু দিনে বেশি একটা ঘুমান হয় না, রাত্রি ঘুমাই। কিন্তু প্রচুর স্বপ্ন দেখেন, তো এই জন্য তো ঘুমাতেও হবে, মানে রাতে বেশি ঘুমান। এখন যখন নাকি সেই সময় ডেলিভারির সময়টা আগে আসছে, হঠাৎ একদিন আমি তাকে বলতেছি, তুমি তোমার বাপের বাড়ি চলে গেছো, তুমি ঈদের দিন জাস্ট আমাদের বাসায় আইসা আমাদের বাসায় একটু খাওয়া দাওয়া করে সেমাই খেয়ে তুমি তোমাদের বাসায় চলে যাও। আমাদের বাড়ি তাদের বাড়ি মানে পাশাপাশি গ্রাম। তো যখন আমাদের বাড়িতে আসার পরে ঈদের দিন বিকেলবেলা বলতেছি, আজকে রাত্রেটা আমি তোমার বাসায় থেকে যাব। যখন ঈদের দিন আমার বাসায় সে আসে, সে বলতেছে, তুমি খালি বলো ঈদের দিন আমার বাচ্চা হবে, আমার তো ব্যথাই নাই, কোনো সমস্যা নাই, তুমি কিভাবে কথাটা বলছো? আমি কই, শোনো,
আল্লাহ পাকের হুকুম হইলে 1 মিনিটের ভিতরে অনেক কিছু হয়ে যায়। তুমি ঈদের দিনে আসছো, এখন রাত্র 10টা বাজে, তুমি আল্লাহর দিকে তাকায় থাকো, এমন হইতে পারে রাত 12টার আগে তোমার বাচ্চা হয়ে যেতে পারে। তুমি পাগল? আমি বলছি আমি পাগল না, আল্লাহর হুকুম থাকলে হয়ে যেতে পারে, এটা অসম্ভবের কিচ্ছু না। ঠিক রাত্র 11টা বাজে যখন নাকি এক বিছানায় দুজন শুইতে যাব, সেই শোয়া থেকে ফালতু একটা বসে পড়ছে, বলতেছে তাড়াতাড়ি তুমি ডাক্তার ডাকো। কেন? আমার ভীষণ খারাপ লাগতেছে। রাত 11টা বাজে আমাদের 11:15 বাজে আমাদের ছেলে হইলো। তখন মানে সে আশ্চর্য, মানে বলতেছে তুমি কেমন কথাবার্তা মাঝে মধ্যে বলো, পাগলের মতন অদ্ভুত কথাবার্তা। এই কথাবার্তাগুলোর কারণে আমি তোমার সাথে মাঝে মধ্যে ঝগড়া করি। আমি কি করবো, আমি তো মাঝে মধ্যে যখন স্বপ্নে খাওয়াবে কিছু দেখে ফেলাই, তখন আমার মনে ভিতরে জানানি দেয়, অথচ এই ঝগড়াটা 6 মাস আগের থেকে তার সাথে আমার হচ্ছে, এই বাচ্চা ব্যাপারটা। তখন বলতাম আমি তো মাঝে মধ্যে আমার মনেতে কোনো কিছু জানানি দিলাম তোমাকে, জাস্ট তোমার সাথে আমি শেয়ার করি, এখন মানা না মানা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তখন আল্লাহ পাক ঠিকই কুরবানি ঈদের দিন আমাদের ছেলে সন্তান দিল। তো ওর সাথে আমার একটা কথা ছিল, আল্লাহ যদি আমাদের ছেলে সন্তান দেয় তাহলে আমি এক কাজ করব, আমি আল্লাহর রাস্তায় 41 দিনের জন্য চিল্লাই যাব, জামাতে যাব, তুমি আমার জন্য দোয়া করো। সে আমাকে সমর্থন করছে, ঠিক আছে যদি আল্লাহ পাক ছেলে দেয় তো তুমি যাইও। তো ছেলে হওয়ার 7 দিন পরে আমি কি করলাম, আমাদের এলাকার ময়মুরব্বীদেরকে নিয়ে ইস্তেমার টঙ্গী থেকে আমি 41 দিনের জন্য 2012 সালে চিল্লাই গেলাম। যখন চিল্লাই গেছি, আমি চিল্লাই যাওয়ার পরে আমি ওইখানে প্রায় 41 দিন চিল্লায় রাজশাহী 4 ঘাট থেকে আসছি প্রতি মসজিদে। যখন নাকি আবার ইস্তেমার টঙ্গী মাঠে আসলাম, ওইখান থেকে আরো প্রায় 5-6 দিন ব্যাকআপ হয়েছে, টোটালি 48 দিন পর আমি আমার বাড়িতে আসছি। কিন্তু যখন বাড়িতে আসছি, ওই শান্তা তখন আমার শ্বশুর বাড়িতে, মানে তাগো বাড়িতে একজন পীর সাহেব থাকতো, মানে তার অল ফ্যামিলি ওই পীরকে খুব মানত গুনতো। ওই পীর সাহেবের সাথে মাঝে মধ্যে আমার একটু কথা কাটাকাটি হয়। যখন নাকি আমি জামাত থেকে আসছি, তখন মানে আমার একটু ভাব ভঙ্গিমা চলাফেরাটা একটু চেঞ্জ, অন্যরকম। তখন গুরু আমি শুক্রবার দিন জামাতের দিন জুমার নামাজ, যখন আমি পীর সাহেবকে বললাম আপনি আমাদের সাথে নামাজে চলেন। পীর সাহেব আমার সাথে এমন একটা রাগ দেখাইলো, এমন একটা বিজলি দিল, তোর তো সাহস কম না, তুই আমারে নামাজের কথা বলস। আমি বলি দেখেন, আমি অনেক সময় বলি না, প্রকাশ করি না, মাঝে মধ্যে আপনি মেয়ে মানুষ যদি আপনার শরীর হাত পাঠিবেন, এই জিনিসটা বড় খারাপ লাগে আমার কাছে। অনেক সময় আমার ওয়াইফের এই কথাটা শেয়ার করতাম, দেখো পীর তাকে মানুষ, এই মুরব্বী মানুষ, ভালো কথা। তোমরা এই যে মেয়েরা অনেক সময় তার সেবা যত্ন করো, বলো মুরব্বী তুমি আমার ওয়াইফ, তুমি তো কোনো দিন আমার থেকে বলো না তুমি তার সেবা যত্ন করো। এই যে মাঝে মধ্যে আমার চোখে তুমি পেরে যাও, তার সেবা যত্ন করো। আসলে একটা জোয়ান মানুষ একটা পীরের শরীরে হাত পা টিপলো, আমরা ছেলে মানুষ, আমাদের মত চেঞ্জ পরিবর্তন হইতে পারে, এই কাজটা তুমি করো না, সাবধান, পীরের সম্বন্ধে কোনো কিছু বলবো না। ঠিক আছে বলবো না, জাস্ট তোমাকে এতটুকু আমি বলি, এই জিনিসটা আমার পছন্দ না, আমি তোমাকে একটু বললাম, জাস্ট এইটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারি না। মুরব্বীরা, হ্যাঁ তোমাদের বাসায় মুরব্বী আছে, অন্য কেউ আছে, তারা ওনার শরীর হাত পা টিপো, তুমি কেন টিপো? আমার ওয়াইফ বলতেছে কয়টা তুমি মাইন্ড করবো না, ঠিক আছে মাইন্ড করবো না, ভালো কথা, গুড। তারপর যেদিন শুক্রবার আমি পীরকে বললাম আসেন আমার সাথে নামাজে যাবেন, পীরে বলতেছে নামাজ পড়লে খালি নেক হয়, গড়ের ইবাদত বড় ইবাদত, শুয়ে শুয়ে জিকির করবো, তুমি নামাজ যাও। আমি বললাম না, গরিব মানুষের জন্য শুক্রবার দিন জুমার নামাজটা একটা হজের সওয়াব, যেটা আমি জানি, আপনি আমার সাথে নামাজে চলেন। পীরের সাথে আমার একটু কথা কাটাকাটি। তারপরে দিন পীরে স্বপ্ন দেখা শান্তার মাকে বলে, এই কথাটা আমাকে শান্তা বলছে, শেয়ার করছে আমার সাথে, বলতেছে তোমার সাথে আমার সংসারিক এই বাতে এই কাপড়ে দিন যাবো না, তুমি মনে কিছু নিও না, আমি তোমার সংসার করবো না। এটা কি পীর বলছে? পীরে মানে শান্তার মা আর শান্তাকে বলছে এই বাতে এই কাপড়ে দিন যাবো না, মানে এই হাজবেন্ডের সাথে আপনি বেশি দিন থাকতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ এমন কিছু বলছে। আমি বলছি দেখো, যে পীরে তোমাকে বলছে এই বাতে এই কাপড়ে দিন যাবো না, ওই পীরে কি তোমার আমার ফাটল সম্পর্ক কি পারে না গড়াই দিতে পারে না? আচ্ছা, শাহনাজ রিয়া বলেছেন মদনপুরের গল্প, আপনি কি মদনপুর থেকে এসেছেন? জি জি, আমি মদনপুর থেকে আসছি ম্যাডাম। তো ম্যাডাম আমি যখন নাকি আমি বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো একটা পীরের কথা শুনে যদি তুমি আমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলাও
এটা তোমার চরম ভুল হবে, এটা কিন্তু আসলে আমি মানতে পারতেছি না। তখন আমি চেষ্টা করতেছি আমার ওয়াইফকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু এখান দিয়ে বাবুটা ছোট দেখে তারা একটাই মানে বলে, না বাচ্চা ছোট এখন দিব না, পরে দিব, তুমি তোমার মতন থাকো, ওর মতন থাকো। এখন আসলে আমি পীরের বিষয়ে কিছু বলতে গেলে তাদের শরীরে একটু রাগ জিতে ওঠে, আমি বিষয়টা বুঝতে পারছি। আমি যেহেতু পীর চাচ্ছি না, ওখানকার খুব হ্যাঁ জনপ্রিয় জনপ্রিয় একজন, হ্যাঁ পীরটা মানে সোনারগাঁ থেকে আমাদের মদনপুরে আসে মাঝে মধ্যে। তখন এই কথাটা যখন নাকি আমি দেখতেছি না পীরের কথা শুনি না, তারা আমাকে অবহেলা করতেছে। আমি যখন নাকি জামাত থেকে আসছি, আমার সন্তানটাকে আমি দেখতে যাচ্ছি, তারা মানে আমাকে অ্যাকসেপ্ট করে না, দূর দূর করে দেয়, মানে খেদায় দেয়। অনেক সময় আমি সত্যি কথা বলতে বাচ্চাটাকে মানে যখন ছোট বাচ্চা আমি জামাতে রেখে গেছি, জামা থেকে আসছি, এখন বাচ্চাটা আমি যখনই দেখতে ইচ্ছে করে আমি বাচ্চাটাকে দেখতে যাই, তখনই আমাকে বাচ্চাটাকে দেখতে না দিয়া অপমান করে দেয়, আর বিশেষ করে অপমানটা শান্তিই করে। কিন্তু আমি অনেক সময় আমার যেহেতু শান্তার মা আমার শাশুড়ি হয়, আমার ফুফু হয়, আমি অনেক সময় ওনাদেরকে মানে বিষয়টা বলি, আমাকে দেখেন এই যে শান্ত আমার সাথে খারাপ ব্যবহার করে, আপনাদের কিছু বলেন না? কয় নিজের বিয়ে নিজে করছো, তখন ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমরা কিছু বুঝি না। মানে আমি বলছি আপনারা যদি মানে এই বিষয়টা যদি নলেজে না নেন, আমাকে দুজনকে যদি মানে শাসন না করেন, সে তো দিনের পর দিন তো মানে আমার সাথে খুবই তেরামি করতেছে। এখন শান্তা বলতেছে দেখো বাড়াবাড়ি করে লাভ নেই, আমি তোমার সংসার করবো না, জাস্ট সাফা কথা। আমি বলছি দেখো সংসার ভাঙ্গা ফালানোটা সহজ বিষয়, তুমি আমার বাসায় চলে আসো, আমি আমার মতো তোমাকে বুঝে নিব, তারপর আমাদের সংসারটা টিকে যাবে। এখন যে কোনো কারণে আমার আব্বা মাকে দিয়ে মানে বুঝে শুনে আমাদের বাড়িতে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমাকে বলতেছে আমাদের পীরে স্বপ্নে দেখছে এই বাতে কাপড় দিন যাবো না, 1 মিনিটও আমার সংসারে তার মনটা বসতেছে না, সে বারবারই বলতেছে না আমি চলে যাব, এই বাতে কাপড় দিন যেহেতু যাইবো না, আমি ডিসিশন নিয়েছি তোমার সংসার করবো না। তখন বলছি দেখো তুমি যা খাইতে ইচ্ছা করে, যা বলতে ইচ্ছা করে তুমি আমারে বলো, এই যে তুমি এতদিন অপমান করছো, আমি কোনো কষ্ট রাখি নাই, তুমি আমার সংসারটা করে যাও, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি তো আমার স্বপ্নের নায়িকা। কিন্তু মানে ও সংসার করবো না তো মানে আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে অনেক সময়, তো মাঝে মাঝে ঝগড়া করে অনেক সময় ছেলে হিসেবে মানতে পারি না, আমিও দু এক কথা ওর সাথে বললে ফেলাই। তখন একদিন আমাদের এলাকারই একজন মান্যগণ্য সম্মান ব্যক্তি আছে, মোহাম্মদ খোকা সাহেব, তো ওই চাচার কাছে, উনি একজন প্রভাবশীল ব্যক্তি, ওই চাচার কাছে যে বিচার দিছে, বলছে আমাকে খুব টর্চার করে, গাল দেয়, বকে, মারে। তো ওই চাচা আবার আমাদের দুনো ফ্যামিলির পক্ষকে ডাইকে নিয়ে সুন্দর করে বুঝাই বলছে শোনো মিলামিশে সংসার করো, ঠিক আছে, এগুলো কোনো বিষয় না। আমার বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখছে না, আমি ওকে অযথা কখনো আমি ওকে গাইলি নেই, বকি নেই, বলছি ঠিক আছে তোমরা দুইজন মিলামিশে সংসার করো, আমি তোমাকে 10,000 টাকা দিলাম, দুইজন ভাগ করে, তুমি 5,000, তোমার ওয়াইফ 5,000, 10,000 টাকা দিয়া তোমরা দুজনের ফ্যামিলিকে দাওয়াত করে সুন্দর মতন খাওয়াইবা। মিলাই দিতে, হ্যাঁ সুন্দর তো মিলাই দিছে আমাদেরকে। কাকা খুব সাপোর্ট করতো, কাকা আমাকে ছোটবেলা থেকে খুব আদর করে, উনি অনেক ভালো একজন, খোকা সাহেব খুবই ভালো মানুষ। তো যখন নাকি মিলাই দিছে, আমি শান্তাকে বলতেছি শান্তা তো তোমার ফ্যামিলি মানুষ আমি দাওয়াত করি, আমাদের বাড়ির মানুষকে সবাইকে আমরা দাওয়াত করি, তো 10,000 টাকা দিয়া। তো আমি ওই দিন খোকা সাহেবকেও দাওয়াত করছি, তো উনি ব্যস্ততার কারণে উনি আসতে পারে নাই, তো আমাদের দুজন ফ্যামিলি দুনো পক্ষকে আমরা দাওয়াত করে খাওয়াইছি। খাওয়ানোর 2-1 দিন পরে আমাকে বলতেছে প্লিজ তুমি আমাকে জোর করো না, আমি সংসার করবো না। কেন সংসার করবো না? বাচ্চা, ছোট বাচ্চা, তারে রাইখা গেলে তার ভবিষ্যৎ কি হবে? সে বাবা বলে কারকে ডাকবো? সে ছোট্ট বা মাসুম বাচ্চা, তুমি যদি ওরা রাইখা যাও গা বা তুমি নিয়ে যাও গা, বড় হইয়া বাবাকে ডাক দিবে কারে? তুমি যতই শান্তা পাগলামি করো, আমি আমার বাচ্চার দিকে তাকায় তোমার পাগলামিগুলো আমি সব অ্যাকসেপ্ট করবো, কিন্তু তুমি প্লিজ তুমি বাচ্চারে রাইখা চলে যাও না। ওই বলতেছে কি ভালো মতো সারবি না। আমি বলছি দেখো যত কষ্ট দিতে পারো দেও, তোমাদের বাড়িতে গেছি কুত্তার মতন তারাই দিছ, পড়ায় গেছি পড়ায় খেদাই দিছ, কিন্তু আমি কোন সময় নিজের ভিতরে একটু কষ্ট রাখি না, তুমি আমার কেন তারাই দিছ? কারণ আমি তো ভাবি আল্লাহ পাক আমাদের একটা সন্তান দিছে, এই সন্তানটার দিকে তাকাই আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নেব, আমি কোনো দিন তোমার সাথে রাগ হইতে রাজি না। তখন মানে মাঝে মধ্যে মানে ওর কথাগুলো এত কষ্ট পাইতাম। এইভাবে যখন খোকা সাহেব আমাদের মিলাই দিচ্ছে, কিভাবে বলতো কথা, বলছে তোর কি লজ্জা শরম করে না? আমি যে বারবার বলে আমাকে ডিভোর্স করে দে, তুই কেন আমার জোর করে রাখতে চাইতেছিস? বিচার আচার করে আমার খাওয়াইতে পারবে আমি যদি ভাত না খাই? আমাকে দেখো তুমি এক কাজ করো,
তুমি একটু ধৈর্য ধরো, দেখবা মানে তোমার যখন একটু বয়স হইব, আমার যখন একটু বয়স হইব, আমাদের বাচ্চার একটু বয়স হইব, তখন দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিন্তু কি কথা বলতো? আর বলতো মানে আসলে কি মানে তার ভিতরে একটা লোভ কাজ করতো বলতে কি আমি তার সত্য মিথ্যা ওর জানি। কথাগুলো শুনি, কি বলতো? বলতো আমার না খুব স্বপ্ন আসলে একটা বড় লোক ছেলের কাছে বিয়ে বসবো, এসি থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আরামায়েশ করবো, চলবো ফিরবো, এরকম একটা স্বপ্ন দেখে। আমাকে দেখো আল্লাহ পাক যা দিছে। তুমি কি বলো সেটা ব্যাপার না, ও আর কি বলতো? ও বলতো মানে আমার স্বপ্ন ছিল একটা বড়লোক ফ্যামিলির কাছে বিয়ে বসবো, একটু সূক্ষ্মভাবে বসবাস করবো, এসি রুমে থাকবো, খাবো, ঘুমাবো, আরামায়েশ করে চলবো। আমাকে দেখো আল্লাহ পাক যা দিছে তা নিয়ে শুকরিয়া আদায় করো না। যেহেতু আল্লাহ আমাদের একটা ছেলে দিছে, ছেলেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তুমি আমি কষ্ট করি না করি ওটা কোনো ইম্পর্টেন্ট না। আল্লাহ যেহেতু আমাদের একটা ছেলে দিছে, ছেলেটার দিকে তাকাইয়া তুমি জাস্ট একটু ধৈর্য ধরার কারণে দেখবা কোনো একদিন তোমার আমার সুখের দেখা পাবো। কিন্তু ওই মানে ধৈর্যটা কোনোভাবেই ধরতেছে না, এমনভাবে মানে বিচারের কয়েকদিন পর আবার যায় একদিন হঠাৎ করে খোকা সাহেবের কাছে আবার বিচার দিছে, বলছে কাকা আমাকে হুদুদি বকে মারে, অথচ আমি বিষয়টা জানি না। তো আমি বাসায় এসে আমার ওয়াইফকে খুঁজি, আমি ওই শান্তা কোথায়। তো আমি বাসায় মানে ওর সাথে আমার একটু মাঝে মধ্যে কথা কাটাকাটি হয় দেখা আমার ফ্যামিলি আমাকে বাড়ি থেকে তাড়াই দিছে, মানে ভিন্ন করে দিছে। কারণ দেখতেছে আমার নিজের বিয়ে নিজে করছে, ফ্যামিলি মানতেছে না, বাবা মার সবার হাতে পায়ে ধরে আইসা বিষয়টা আমি মানে যাই মানাই নিছি। এখন তার মানে তার গারামি তেরামি অন্যায়ের কারণে আমার ফ্যামিলি আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। আমি বলছি তোমাকে যেহেতু আল্লাহ আমাকে ছেলে দিছে, আমার ছেলের দিকে তাকায় আমার যত কষ্ট আসুক, যত যন্ত্রণা আসুক। তুমি কি করে তখন সংসার চালাচ্ছ? তখন মাত্র আমি মানে একটা ছোটখাটো ব্যবসা ধরছিলাম, ওই ব্যবসা করে সংসার চালাচ্ছিলাম। যখন সংসার এইভাবে চলছে, তো হঠাৎ একদিন আমার বাড়ি থেকে মানে সে ওই খোকা সাহেবের বাসায় যায়, ওই চাচা তার বিল্ডিং এর কাজ করাইতেছে, ওইখানে যা আমার নামে বিচার দিছে। আপনি কি বিচার করে দিলেন? হয়তো আমাকে প্রতিদিন বকে মারে, অনেক জুলুম অন্যায় অত্যাচার করে, আমি এক মুহূর্ত ওইখানে থাকতে পারতেছি না। তখন মানে আমি ওকে বাসায় যখন খুঁজে পাইতেছি না, একজন আমাকে বললো তোমার ওয়াইফকে তো দেখছি সাহেব বাড়ি খোকা বুইয়ার বাসা যাইতে। তখন আমি বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে ওই সাহেব বাড়ি যাইতে। তো আমি বাড়ি থেকে মানে দৌড়েই খোকা সাহেবের বাসায় গেছি। তো কাকা খুব বিজি মানুষ, মিস্ত্রি দিয়ে দেখতেছে, বাড়িতে কাজ করাইতেছে। তো ওই বিচার দিয়া বাড়ি থেকে বের হয়ে আসছে, আমি তাকে দেখি নাই। আমি যখন নাকি ওনার বাসায় ঢুকছি, আমি যখন খোকা সাহেবের বাসায় পৌঁছাইছি, আমাকে কাকা আসসালামু আলাইকুম যখন সালাম দিছি, উনি সালাম নিছি, সালাম নিয়া ওনার পায়ের থেকে চামের জুতাটা খুললে আমাকে প্রায় 50টা বাড়ি দিছে। আমি এত আঘাত পাইছি আমার জীবনে, আমার লাইফে। আমার মা বাবা আমার কোনোদিন একটা বাম হাতে থাপ্পড় দেয়নি, আমার লেখাপড়ার জীবনে আমার উস্তাদরা কোনো দিন আমাকে একটা থাপ্পড় দেয়নি, কোনোদিন বেতার একটা আঘাত করে নেই। কিন্তু আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার শিক্ষকরা আমার আদর করতো, আমার এলাকার ফ্যামিলির মানুষ আমার আদর করতো, এলাকার সবাই আমার এত ভালোবাসে। আর যখন নাকি কাকা আমার 50টা জুতার বাড়ি দিচ্ছে, তখন আমি এত কষ্ট পাইছি। আমি বললাম কাকা আপনি আমার মারছেন, আমার কোনো দুঃখ নেই, কি কারণে মারছেন আমার এই কথাটা আপনি বলতে হইব। হ্যাঁ বউরে খাওয়ান পর্যন্ত দোষ না, পোষণ বরণ দোষ না, তোর বউ এসে বিচার দিছে। আমাকে কাকা আপনি আমার ঘরে যায় দেখেন তো, কোনো কিচ্ছুর অভাব নেই, সব কিছু আমার ঘরের ভিতরে আছে। আমি ব্যবসা করি, আমার ঘরে তো কোনো খাওয়ার কোনো অভাব নেই। আমার স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হয় মাঝে মধ্যে, তারা আমি বুঝাই কিন্তু সে বুঝ মানে না, সে চলে যাওয়ার জন্য অনেক বাহানা খুঁজতেছে। এখন আপনি বাড়ি দিছে, আপনি আমার মারছেন, কোনো দুঃখ নেই, তারপরে আপনি একটু ওরা বুঝাই বলেন ওই যাতে আমার সংসারটা করে। আমি কাকা আমি কোনো দুঃখ নেই আপনি আমার মারছেন, কারণ আপনি আমার ছোট থেকে এ পর্যন্ত আমরা অনেক আদর করছেন। যখন নাকি মানে এই কথাটা আমি সাহেবের সাথে মানে 2-1 দিন পরে যখন বলছে, কইছে কাকা মেয়েটা আমার সাথে অনেক অন্যায় করে, আমি সব মুখ বুঝে সহ্য করি, আপনি বিশ্বাস না করলে আপনি আমার বাসায় জায়গা পার্শ্ববর্তী 2-1 জনটা খুঁজে মানে খোঁজ করে দেখেন, আমি তার প্রতি কোনো অন্যায় অবিচার করিনি। যখন আমার ফ্যামিলি আমার বাড়ি থেকে মানে 1 মিনিটের একটু দূরের পথ, মানে যে বাসায় আমি থাকতাম ওই একটা ফুজুরের বাড়িতে আমি ভাড়া থাকতাম। তো ওই ফুজুর আর ফুজুরের ওয়াইফ তাকে এত সুন্দরভাবে বুঝাইছে, বলছে এই যে তুই মিথ্যা কথা বললা, তোর হাজবেন্ডে তুই জুতার বাড়ি খাওয়াইছস, কালকে আমাদের ময়দানে এটা হিসাব দিতে হইব। তোর হাজবেন্ডে কোনো দিন তোর শ্বশুর শাশুড়ি মারে নেই, আর তোর হাজবেন্ডে তুই মায়ের সাথে দিয়ে 50টা জুতার বাড়ি খাওয়াইছস, এটার জন্য কালকে আমাদের দিন তোর জব দিতে হইব। ওই কয় ঠিক আছে না সাল্লাহ আমি আর খাম। কিন্তু তখন আমার ভিতরে মানে একটা বজ্জিনের মতন কাজ করতেছে, তার মাইরে বলা। কিন্তু আমি নিজের এত কন্ট্রোল করে নিতেছি না, আমি তো আর ভালোবাসি,
ওরে তো আমি বিয়ে করছি, আমার সন্তান আল্লাহ দিচ্ছে, আমি যদি সংসারটা ভাঙ্গা ফেলাই হয়তো বা আমি নতুন বউ পামু, কিন্তু আমার সন্তান তো মানে মা পাইবো না, বাবা পাইবো না। ও আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তানের দিকে তাকাইয়া আমি সব কষ্ট মানে মনের এমনভাবে ত্যাগ করতাম, না কষ্ট মনে করতাম না, শুধু খালি ভাবতাম শুধু ভালোবাসার জন্য আমি সব কিছু মানে ত্যাগ করতে রাজি। ওরে বলতাম দেখো তুমি জাস্ট আমার একটু ধৈর্য ধর, তুমি যে বলো না মাঝে মধ্যে তুমি খারাপ, অনেকের কাছে বিচার দাও আমি নেশা পানি করি, অনেকের কাছে বিচার দাও আমি মাদকের ব্যবসা করি, অনেকের কাছে তুমি বলো আমি নাকি জুয়া খেলি। জাস্ট ওপেন চ্যালেঞ্জ, যদি অল মদনপুরের মানুষ যদি একটা মানুষ বলতে পারে কোনো দিন রাব্বানি রহমানরে দেখছি একটা সিগারেট খেতে, কোনো দিন রাব্বানি রহমানরে দেখছি জুয়ার আসরে, কোনো দিন রাব্বানি রহমানরে দেখছি কোন খারাপ মানুষের সাথে চলতে, ও দিন নিজের গলায় নিজে ফাঁসি দিন। তারপরেও তোমার কাছে আমি একটা কথা বলি, আমার সন্তানটার দিকে তাকায় আমি তোমার কাছে একটা কথা বলি, তোমার কাছে আমি শুধু জাস্ট বলতেছি, আমি তোমার পায়ে ধরে বলি আমার সন্তানটার তুমি এতিম করো না, আমার সন্তানটা যদি এতিম করো আমি আসলে নিজে ঠিক থাকতে পারবো না। কারণ আমি আল্লাহর রাস্তা থেকে আইছি, আমি যদিও কোনো সময় কোনো বেয়াদবি কারোর সাথে কোনো অন্যায় করে থাকি, আমি যখন জামাত থেকে আসছি আমি নিজে পরিবর্তন হয়ে গেছি। আমি চাইছি আল্লাহর রাস্তা থেকে আসছি, নামাজ পড়বো, ব্যবসা করবো, খাবো দাবো, সুখের একটা সংসার সাজাবো। আমার দুই চোখে একটা স্বপ্ন ছিল, তোমাকে আমি আমার ফ্যামিলিতে আমি 5 বছর পরে বিয়ের 5 বছর পরে উঠাই নিয়ে আসবো। আর তুমি আমার সাথে ছলনা করছো, ফার্স্টে দিই তুমি বিয়ে করার 10 দিন আমার সাথে তুমি লুকায় বিয়ে করছো, লাভ ম্যারেজ যেটাকে বলা হয়। তুমি এতটুকু জানো আমি কোনো দিন তোমাকে ছাড়া আমি একদিন দূরে কোথাও গিয়ে থাকি না, তো আমি একা থাকতে পারি না দিকে জাস্ট আমার কাছে রাখার সবসময় চেষ্টা করি। আমি একটা কথাই তোমাকে বলি, তুমি একটু ধৈর্যশীল হও, এক সময় দেখবা আমাদের সুখের একটা দেখা পাইবা, কিন্তু একটু ধৈর্যের কারণে তুমি দেখবা যদি সংসারটা ভেঙে ফেলাও না, কোনো এক সময় ফসকাইবা, চোখের পানি ফেলাইবা, তোমার কান্না গাছের পানি কাটবো। তখন ওর একটাই মাথার পাগলামি, না পীরে স্বপ্নে দেখছে যদি এই বাতে কাপড় দিন যাবো না ভাই, তুমি আমার কোনো বুঝেও না, আমি ভাই তোমার সংসার করবো, চাফা বললে দিলাম। এইভাবে 2-1 দিন কথা হইলা, সে বলতেছে আমার বাপের বাড়িতে যাবো, পার্শ্ববর্তীতে গেলাম, হাইটা গেলে 5-10 মিনিটের রাস্তা, তার বাপের বাড়িতে চলে গেছে। আমি যখন দোকানে গেছি তার বাপের বাড়ি চলে গেছে। যখন নাকি ওর বাপের বাড়ি চলে গেছে, ওর আমি যতবার মানে আমার সন্তানকে আমি দেখতে গেছি, শরম করে না, লজ্জা করে না, কেন এত অপমান করি, একটু ঘৃণাই তোর, তুই কিসের ভালোবাসার পাগল? আমি কি তোর পাগল, তোর সন্তানের পাগল? আমি ভালোবাসার পাগল। আমি তো যখন নাকি স্বপ্ন দেখতাম, যখন আমার জীবনে ফার্স্ট লাইফ একটা ধোকা খাইছে, তুই আমার কাহিনীগুলো সব জানোস। এখন যদি তুই আমার ছেলে চলে যাস, তুই আমার ফার্স্ট ওয়াইফ, তুই যদি আমার ছেড়ে চলে যাস, আমার মানুষ কি বলবো? আমার মানুষ তো খারাপ বলবো। তো আমার কথা হয়েছে, ঠিক আছে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি হাত জোর করে বলি তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি বাচ্চাটার দিকে তাকায় তুমি চলে আসো। তো যেদিন লাস্ট আমার কাছ থেকে চলে যাব, গুরু আমি সংক্ষেপে বলি, আমার জীবন লাইফ হিস্ট্রি অনেক বড় লম্বা সময়, আশা করি আপনি রাগ করবেন না। যেহেতু আমি মাঝখান তো এখন বলি, একটু ভালোবাসার জন্য জীবনের লাইফে 5টা বিয়ে করছি। কে? আমি একটু ভালোবাসার জন্য। এটার আসলে গল্পটা আমি অফ এয়ারে শুনেছি, এজন্য আমি রাব্বানিকে বলছিলাম যে গল্পটা সংক্ষেপ করে বলি, আসলে কেউ রাগ করবেন না আপনারা, দেশে থেকে দেশে বাইরে থেকে যারাই দেখতেছেন, আসলে গুরু আপনি মাফ করবেন। আমার জীবনের গল্পটা আসলে বয়স কত এখন? এখন বর্তমান 34 বছর চলতেছে, আমার 34। আমার 1990 সালে আমার জন্ম। এই তো ব্যাপারটা সেপারেটেড হয়ে গেল, এটা সম্পর্ক কি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল? ডিভোর্সটা যখন নাকি আর ডিটেইল না শুনি, ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সটা হওয়ার স্যার একটা কারণ আছে, একটু আমি বলিনি না, একদম ডিভোর্স হয়ে গেল স্যার। আমি এই তো ও থাকতেই চায় না, প্রথম থেকে থাকতে চায় না। আমি যখন নাকি সন্তানটাকে দেখার জন্য আমি তার বাসায় যাই, অপমান অপদস্থ করতে, এগুলো তো জানি করতো। একদিন আমার বাবার তুলে একটা গালি দিছে, ওই গালিটা সহ্য হয়নি, তখন সহ্য হয়নি। ওই দিন রাত্রে আমি বলছি, গায়ে যে হাত তুলছিল, অন্য লোককে দিয়ে মারাইছে, তখনও কোনো কষ্ট নাই স্যার, কোনো কষ্ট নাই, কার প্রতি কোনো আমার অভিযোগ নেই। বাবাকে গালি দিয়েছে যখন, তখন সিদ্ধান্ত বাবাকে যখন নাকি গালি দিছি, সাথে সাথে সিদ্ধান্ত দিছি, কইছে আগামীকাল তোমার ডিভোর্স করা লাগবে না, তুমি ডিভোর্স করলে তোমাকে আমার দেনমোহর দিতে হবে, আমিও তোমাকে থামস আপ দিচ্ছে যে বাবার সাথে কোনো রকম আপোষ নাই, সেজন্য ওকে তালাক দিয়ে দিয়েছে। দিয়ে তখন দেনমোহর দিলা? স্যার দেনমোহর তাকে দিতে চাইছিলাম,
পার্শ্ববর্তী যে আমাদের মানে এক লাইনে বলো, আমি হলো yes or no? ফার্স্ট মানে 1 নং ওয়ার্ড, সে হলো 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ড মেম্বারের মাধ্যমে চাইছিলাম তাকে দেনমোহর দিতে, সেই দেনমোহর নিতে ইচ্ছুক না কেন? আমরা তো মানে লাভ ম্যারেজ করে বিয়ে করছি স্যার। আর লাভ ম্যারেজ বিয়েটা করছি যখন আমাদের 2010 ফাইনালি সালে কি হলো, ওর সাথে ডিভোর্স হয়ে গেল। বাচ্চা কোথায়? ডিভোর্সটা আমি দিছি। বাচ্চা কোথায়? বাচ্চাটা তার কাছে। আজ কতদিন ডিভোর্স হয়েছে তার সাথে? ডিভোর্স হয়েছে স্যার আজকে 2012 সালে 13 সালের 2-1 দিন আগে, মানে ডিসেম্বর। তার মানে প্রায় 11-12 বছর হয়ে গেছে 11-12 divorce বছর হওয়ার। হয়ে তার গেছে। সাথে কি যোগাযোগ হয় কোনোভাবে? তার সাথে স্যার এখন বর্তমানে আমি নিজে যোগাযোগটা বন্ধ করে দিয়েছি। আগে সে যোগাযোগ হইতো? হ্যাঁ, আগে মাঝে মধ্যে, শুধু আমি যখন বিয়ে করি না তখন মাঝে মধ্যে বাচ্চার খবর শুনি। আর আমি বছরে 6 মাসে একদিন ফোন দিয়ে শুধু বাচ্চার খবরটা নিতাম। এখন বর্তমান বাচ্চা আমার কাছে আছে। বাচ্চাকে কতদিন আগে নিয়ে আসছো? বাচ্চাটা 2020 সালে যখন তার বিয়ে হয়ে গেছে, তখন বাচ্চাটা ওই নিজে যখন নাকি 9 বছর হয়েছে, সে বুঝে শুনে আমার কাছে আইসা পড়ছে। বাচ্চা যখন আইসা পড়ছে, তারপর আমার কোনো মানে বাচ্চা নিজেই চলে আসছে? বাচ্চা নিজে চলে আসছে, বলছে আমি আমার আব্বুর কাছে থাকবো। আমি মানে যখন সবসময় বয়স 9 বছর হলো তখন হ্যাঁ। থেকে তোমার কাছে আছে? হ্যাঁ। তার মানে গত 4 বছর বাচ্চা তোমার কাছে আছে। কেমন আছে বাচ্চা? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। হ্যাফজখানা পড়াতেছিলাম, 7 পারা মুখস্থ করছে। এখন বলতেছে আব্বু আমি হ্যাফজখানা আমার খুব প্রেশার হয়ে যায়, আমি আলিয়া মাদ্রাসা পড়বো। তো এখন মোটামুটি আমি যে এখন যাকে নিয়ে সংসার করতেছি আজকে 10 বছর যাবত, তার ঘরে আমার 2টা ছেলে হয়েছে। মোটামুটি মিলেমিশে আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই বর্তমান- ডিভোর্সের পরে পরবর্তী বিয়েটা কোথায় করলা? পরবর্তী বিয়েটা স্যার আমি মানে তাকে ডিভোর্স করার পরে আমি ঘটনা স্যার এখানে এখানে না, কাহিনীটা এটা স্যার, কতদিন পরে বিয়ে করেছো? তারপরে আমি পরবর্তী বিয়েটা করছি স্যার 1 মাস পর স্যার। 1 মাস পরে? হ্যাঁ 1 মাস পর করছি। আমি জানি না ডিভোর্স হওয়ার 3 মাস 13 দিন পর বিয়ে করতে হবে। তখন মানে আমার বিষয়টা জানা ছিল না স্যার। কি আপদ আসছিল যে 1 মাসের মধ্যে বিয়ে করে ফেললা? কেন করছি স্যার? ওই যে আমি বললাম না, আমি স্যার আসলে কি একা থাকতে পারি না। একা মানে থাকলে আমার ভালোবাসা ছাড়া তুমি থাকতে পারো না? আমার কথা হলো আমার পাশে যে কোনো মানুষ, আমার স্বপ্নের পাশে- আদলে হোক আর বাস্তবে হ্যাঁ, কেউ একজন থাকতে হ্যাঁ, হবে। আমি আমার ওয়াইফদেরকে মাঝে মধ্যে বলি, ওয়াইফদেরকে? হ্যাঁ বলি মাঝে মধ্যে, আমার হাতটা তুমি মানে পরশ করে তুমি শুয়ে থাকবে, তাহলে আমি স্বপ্ন দেখি না। যদি অনেক সময় আমি আচ্ছা, তাহলে 1 মাসের মধ্যে আরেকটা বিয়ে করলা। ওই মেয়ের হ্যাঁ, বাসা কোথায়? ওই মেয়ে, ওইটা আমি স্যার স্বপ্নে দিকে বিয়ে করছি। হ্যাঁ, ওইটা স্যার স্বপ্নে। কিভাবে বিয়েটা করছি? আমি যখন নাকি তাকে ডিভোর্স মানে দিয়ে ফেলাইছি শান্তাকে, তখন আমি মানে নিজে চিন্তা ভাবনা করছি, না এখন যেহেতু আমার নিজেকে ভালো রাখতে গেলে আমি মানে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াইছি। তখন স্বপ্নে মানে আসলো যে তুই নতুন করে বিয়ে কর নাকি? হ্যাঁ, নাকি আসলো? হ্যাঁ, আমার স্বপ্নে আসতেছে, আমাকে বলতেছে এই যে আমি কিন্তু সাথী রে। ও নাম বলে দেয়? হ্যাঁ নাম বলে দেয়। আমি আমি সোনিয়াকে তো 20 বার সীতাকুণ্ড পাহাড়ে গিয়ে খুঁজেও পাওনি। না না পরে স্যার। শান্তা আসলো, না শান্তা না, তখন আমি স্বপ্নে সোনিয়াকে বলল 20 বার খুঁজতে জানি স্যার। যে স্বপ্নে আমার কাছে আসে, সে বলছে আমি কোনোদিন তোর সাথে আমার সীতাকুণ্ড পাহাড়ে দেখা হবে। 20 বার গিয়েও তো পাওয়া যায় পাওয়া যায় না। শান্তা যে আসলো, পরে স্বপ্নে দেখলা যে আমি সেই মেয়ে যে তোমাকে আমি সীতাকুণ্ডে ডাকতাম, তাই তো? না না, স্বপ্নের মানুষটা আমাকে বলে, কিন্তু শান্তা সবসময় বলে আমি তো তোর স্বপ্নে নাই কি। না, সে কি বলে ব্যাপার না, বাট স্বপ্নের মেয়েটা তো আবার বললো এসে হ্যাঁ, হ্যাঁ, যে আমি শান্তা, আমি তো স্বপ্নের আমি নায়িকা। তোর স্বপ্নের নায়িকা। তো স্বপ্নের নায়িকা পরে আবার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। ভঙ্গ হয়ে যায়। তার মানে অ্যাকচুয়াল ছিল না। Actual ছিল এবার না। ওই স্বপ্নের নায়িকা আবার আসছে, এসে কি বলতেছে, তুই বিয়ে করে ফেল, বলতেছে আমার নাম সাথী, আমি সাথী, চলে আয়। চলে আয়। কোথায় যাবো? আমি ঘটককে বলতেছি দেখেন আমি তো আসলে মানসিকভাবে ভাঙা পড়ছি, আমি শান্তার সাথে এত জড়তুপন হয়ে গেল, আমার জন্য একটা মেয়ে দেখেন। যার নাম ঝড় সাথী। তুফান হলে মানে মামলা মোকদ্দমা আর অনেক মামলা কিছু। মোকদ্দমা তো হয়েছে, মানে আমি সাথীকে বিয়ে করার পরে আমার মামলা করছে শান্তা। যাই হোক, ওই তখন বললেন ঘটককে বললেন হ্যাঁ যে ঘটককে বললাম আপনি আমাকে দূরে কোথাও একটা মেয়ে দেখেন, আমি কাছে যার বিয়ে নাম করবো। সাথী হবে। না না, এই কথা বলি বলনি। আমি যখন নাকি ঘটকের সাথে আমি পরশুরাম থানায় গেছি, থানার ওইখানে আমাকে এক মেয়ে দেখাইবো। ওই মেয়ে যখন আমাকে দেখছে, ওই মেয়ের মাকে কানে কানে বলতেছে আমি এই ঢাকার এই ছেলের কাছে বিয়ে বসবো। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তোমার সাথে অনেকক্ষণ কত গল্প করার পর আমি পরিচয়টা জানতে চাইলাম। বলতেছে আমি সাথী। হ্যাঁ, আমি মানে তো পুরো অবাক কাণ্ড, আমি কি মানে নিজের সাথে নিজেরাই মানে মানায় নিতে পারতেছি না। তুমি সাথী মানে? আমি কই তুমি সত্যি করে বলো তুমি কে? বিশ্বাস করে আমার নাম সাথী। ওর মাকে জিজ্ঞেস করলাম আন্টি ওর নাম কি? আমার মেয়ের নাম সাথী আক্তার। তাহলে তো তুমি স্বপ্নে শুনছিলে না, ডিসিশন নিয়ে নিলা, হ্যাঁ। দিয়ে ওকে বিয়ে করলা। এখন যখন নাকি আমি বাসা থেকে মানে প্রিপারেশন নিয়ে এই গেছি বিয়েটা কতদিন টিকলো? স্যার, এই বিয়েটা আমি তাকে বিয়ে করার
মানে 7 দিন আমি ওখানে মানে অবস্থান ওই করছিলাম। বাড়িতে বিয়ে করে থেকে গেলে, হ্যাঁ, যেহেতু থেকে সাথী গেলাম। মিলে গেছে, সাথী স্বপ্নের মিলে গেছে। সাথে আমার তুমি আর ফ্যামিলির সাথে অন্যদিকে ভাবনি, বিয়ে করে ওখানে থেকে গেছে। ওইখানে থেকে গেছে আমার ফ্যামিলিদের সাথে ওর ফ্যামিলি মানে সম্পর্ক মানে ফোনে আলাপ করে দিয়েছে। যাই হোক, তারপরে কি হলো? গটকে ওখানে বিয়ে করে- সম্পর্কটা কি হলো পরে? কয়দিনের মাথায়? আমি 7 দিনের পর যখন নাকি আমি ঢাকা আসি, আমাদের ডিটেল দরকার নাই, কয়দিনের মাথায় সম্পর্কটা নষ্ট হলো? স্যার ঢাকা যখন আসলাম, শান্তা আমার বিরুদ্ধে একটা মামলা করছে। হুম। সে এখন ডিসিশন নিছে তাকে আমার 1.5 খরচ লাখ টাকা দিতে হবে। আচ্ছা। এখন তো আমি তাকে তো মানে লাভ ম্যারেজ করে বিয়ে করছি, 60,000 টাকা কাবিন দিয়ে। আমার চিন্তা ভাবনা হয়েছে, যখন আমি শান্তাকে আমি নিজে ডিভোর্স করছি, শান্তা 1 মাস নীরব চুপ। যাই হোক, খুশি। এখন খেদেল চাচ্ছে, হ্যাঁ। মামলা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ। এবার এই সাথীর কি হলো, আমি সেটা বলবো। সাথীর কি হয়েছে স্যার, এখন সাথী বলছে তুমি মামলা মোকদ্দমাগুলো শেষ করো, তারপর আমি তোমার কাছে আসবো, তুমি টেনশন করবে না। পরে কি হলো? পরে যখন নাকি মামলা মোকদ্দমা করলাম, এখন অ্যাকচুয়ালি মামলা যাইতে যাওয়া মানে অনেকবার হাজিরা দিছে ম্যাজিস্ট্রেট, বারবার আমার সন্তানকে আর শান্তাকে আমার কাছে দিয়ে দেয়। ম্যাজিস্ট্রেট মানে সে খুব ভালো একজন যাই হোক, ব্যক্তি। ম্যাজিস্ট্রেটটা ভালোই হয়। তারপরে কি হলো? মানে যখন নাকি মিলাই দেয়, শান্তা আমার বাসা থেকে আইসি মানে ওর চলে বাসায় যায়, এটা তো আর রোগ, হ্যাঁ। প্রথম থেকেই তো সে হ্যাঁ, তোমার সাথে চলে থাকতে যাচ্ছে। চায় না। পরে কি হলো? এর গল্প তো শেষ, জি, জি। ডিভোর্স হয়ে গেছে। যখন নাকি আমার শান্তার সাথে লাস্ট ফিনিশিং ফাইনাল দ্বিতীয় ডিভোর্স হইলো, মানে সে কোনো ভাবে আমার কাছে থাকতে চাইতেছে না। ডিভোর্স মানে এর মধ্যে আবার আপোষ রাবা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, আবার ওই যে থাকা শুরু করেছে, ম্যাজিস্ট্রেট মিলাই দিছে। হ্যাঁ, জি। তখন তাহলে সাথীর কি হলো? সাথী তো আছে, সাথীর কথা তো সাথীর কাছে ডিভোর্স কি নিয়ে এসেছো যে তুমি ওকে আবার না, নতুন না, করে না, বিয়ে স্যার। করলা? সাথী জানতো? শান্তি জানে বিষয়টা। আন্ডারস্ট্যান্ড, বাট অফিশিয়ালি কি সাথীর কাছে তুমি তোর সাথে অফিশিয়ালি, আমি সাথে সাথে সব শেয়ার করছি স্যার। শান্তার সাথে তো অফিশিয়ালি তোমার ডিভোর্স হয়েছিল। জি, জি। তারপরে তুমি সাথীর কাছে গেলা, স্বপ্নে দেখেছিলা যে তুই আরে পাগলা কি করতেছিস একা একা বিছানাতে, হ্যাঁ। আরেকজনের কাছে যাওয়ার নাম সাথী, হ্যাঁ। দিন দিকে দেখলে বিয়ে দেখতে গিয়ে ওর নামই সাথী। সাথী, হ্যাঁ, স্যার। তখন তো আমি মানে একবারে বিয়ে করে- গিট্টুর মতো থেকে গিট্টু গেলে হয়ে। 7 দিন পরে থাকলো ওখানে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখন- একে তো বিয়ে করলা। জি, জি, জি। আগের মেয়ে তো ডিভোর্স হয়ে গেছে শান্তা, জি। একে ডিভোর্স বিয়ে করছো, ঠিক আছে। জি, স্যার। এবার যে আবার শান্তার কাছে আসলাম ম্যাজিস্ট্রেটের কথা শুনে, হ্যাঁ। তখন কি ম্যাজিস্ট্রেটকে জানাইছিলা যে তুমি হ্যাঁ, হ্যাঁ, স্বাধীন একটা ম্যাজিস্ট্রেট- মেয়ের সাথে সম্পর্কে প্যাচ খাইয়ে আছো? হ্যাঁ জানি। এখন আচ্ছা, আমি ওই প্রসঙ্গে হ্যাঁ, নাইবা বল। গেলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে শান্তার কাছে যে আবার তুমি আপোষ সভা করে ফিরে যাচ্ছ, কিন্তু সাথীর সাথে তো তোমার কাবিন হয়ে গেছে, সাথীর ওটাকে সাথে- ডিভোর্স করছো? জি না। ও, তার মানে আমার দুজনকে দোনো নিয়ে wife থাকবে, আছে। দোনো হ্যাঁ। হয়। এখন Okay. সাথীর কথা হচ্ছে স্যার, না, সাথীর সন্তান- কথা তো শুনেছি একসাথে থাকুক, হ্যাঁ। হ্যাঁ। তারপর শান্তা আবার তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। শান্তা যেদিন আমাকে আমাকে 8 মাস কোর্টের মধ্যে হয়রানি করে Divorce দিয়ে চলে দ্বিতীয় গেল। divorce চলে গেল, ওই দিন সাথীর অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। হ্যাঁ, জি স্যার। ওই আমি শান্তা যেদিন আমাকে লাস্ট ফিনিশিং আমাদের মদনপুরে যে যিনি সম্মান বাট কত মাস সাথী তোমার জন্য ওয়েট করবে বলে তোমার মনে হয়েছিল? সেও আমার জন্য সে তো- 8-9 মাস আমার জন্য ওয়েট করছে। সে তো বটেই, কারণ সেও বলতেছে যে আমার ভবিষ্যৎ কি, হ্যাঁ, হ্যাঁ। আমার জীবনের নিরাপত্তা কি, তুমি ওই মেয়ের সাথে আবারও তুমি যোগাযোগ করছো, সে নাই ভদ্রতার খাতিরে বলেছে জি জি যে ঠিক আছে তোমার জন্য আমি ওয়েট করব, কিন্তু কতদিন ওয়েট করব, কাহা তাক ওয়েট করব? তুমি এখন মিছিল মামলা, হ্যাঁ হ্যাঁ লোক দরবার এসব করে বেড়াবা, কতদিন সে ওয়েট করবে? হ্যাঁ হ্যাঁ এই জন্য আমার কাছে একদিন একটা অনুমতি চাইছে, কই দেখো আমার ফ্যামিলি মানে দিয়ে তুমি তাকে সেপারেশন করে দিলা, মানে ডিভোর্স দিয়ে দিলা যাতে বিয়ে করতে পারে, না সাথে আমাকে ডিভোর্স করছে। করে বিয়ে করলো, হ্যাঁ। গেল। এবার থার্ড বিয়েটা কিভাবে আসলো? তো আমাকে আবার স্বপ্ন দেখলা থার্ড বিয়ে? স্যার সাথে একটা মিনিট থার্ড শেষ, গল্প শেষ, যে গেছে সে গেছে। যখন Third নাকি বিয়ে। থার্ড বিয়ে করলাম, কতদিন থার্ড পর? বিয়ের আপনার 6 মাস পর এই দ্বিতীয় দফায় যে দ্বিতীয় দফা শান্তার সাথে ডিভোর্স শান্তার হলো, সাথে divorce হলো, সাথীও সাথে আরেকজন বিয়ে করে বিয়ে করে ফেললো, ফেললো। এবার তার 6 মাস পরে 6 মাস পরে কারণ আমি তুমি তখন- একা বাসাতে থাকতে তোমার ভালো লাগে না, ভালো লাগে কেউ না। একজন আমাকে- আমরা তো ছেলে মানুষ, হ্যাঁ। হাত ধরে থাকুক, টাচে হ্যাঁ। থাকুক, হ্যাঁ। তবে তোমার শান্তি লাগে। শান্তি, হ্যাঁ। এর জন্য তুমি থাকতে পারছো না একা, হ্যাঁ, হ্যাঁ। বিধায় 6 মাসের মধ্যে আরেকটা বিয়ে করলা। আমি 6 মাসের মধ্যে যখন যাকে আমি বিয়ে করলাম তার নাম হচ্ছে নিশি আক্তার। এটা সে কিভাবে আমার- আসলো? আমার বাড়ির পাশে বাড়িতে বেড়াইতে আসছে। কিন্তু তোমার এই যত বেড়াইতে বিয়ে আসছে। সব কিন্তু স্বপ্ন থেকে, এবার হ্যাঁ এবার বলতেছে আবার স্বপ্নে। কে যে আমি কিন্তু তোর তৃতীয় নায়িকা। কে বলছে এটা? বাস্তবে না আচ্ছা স্বপ্নে? আচ্ছা একটা কথা বলেন তো আমাকে, আপনার এই ব্যাপারটা, এই যে আপনি শান্তার কথা বললেন, শান্তার কথা থেকে আপনি চলে গেলেন সাথীর সাথীর বিয়েতে, কাছে, জি। এই জিনিসটা কিন্তু সাথীকে বিয়ে করার ব্যাপারটা কিন্তু আপনার স্বপ্ন থেকে আসে নাই, আসছে। আসছে? কিন্তু নামটা বলছে তো, নামটা বলছে, হ্যাঁ, বাট হ্যাঁ। আপনাকে কি বলছে তুই আবার বিয়ে কর, এটা কিন্তু না বলে বিয়ে নাই। করার না, আমার জমি তো না। ওয়েট করছে, তোর নাম সাথী, ওর মানেই তো বিয়ে কর বেটা, বিয়ে করার কথা বাকিটা বলেনি। প্রাসঙ্গিক করে ফেলবে তো। যখন নাকি- এবার থার্ড আসলো নিশি নিশি। নিশি আক্তার। নিশি আক্তার যখন আমার পাশের বাড়িতে বেড়াইতে আসছে, দুই তার একটা সাথে আমার শান্তা, সাথী, নিশি, হ্যাঁ। রুশি, কৃষি। হ্যাঁ। আচ্ছা, নিশি, এই নিশি এটাও স্বপ্নে? এটা স্যার স্বপ্নে বলতে সে মানে আমাকে বলতেছে কি আমি কিন্তু তোর তৃতীয় নায়িকা। আমি এটা তৃতীয় কি নায়িকা। বাস্তবে না স্বপ্নে? বাস্তবে স্যার। বাস্তবে, ওই বাড়িতে হ্যাঁ। বেড়াতে এসে। ওই বলতেছে কি আমি কিন্তু শান্তার বান্ধবী।
কিভাবে বান্ধবী? কারণ আমি শান্তা Whatever, আমার বান্ধবী। classmate। এবার বিয়ে হলো কিভাবে? এখন বিয়েটা হচ্ছে মানে ফ্যামিলি পারিবারিক ভাবে বিয়ে বিয়ে হলো হলো তিন পারিবারিক নম্বর। ভাবে বিয়ে হয়েছে, কিন্তু এখানে একটু স্যার ঘটনা থেকে গেছে। বিয়ের আগের দিন তার ফ্যামিলি বলতেছে আমাদের মেয়েটা তোমার কাছে বিয়ে দেবো না। কেন দিবা না? বলতেছে আমরা ব্যাংক থেকে টাকা উঠাইতে পারি নাই, এখন যে বিয়ে চলনে মানুষ খাওয়াবো, এখন তুমি যদি আমাদেরকে মানে 1 লক্ষ টাকা দাও তাহলে আমি তোমাদের চলনে মানুষ খাওয়াই তোমার কাছে মেয়েটা আমি বিয়ে দেবো। আমি তখন আমার কাছে টাকা ছিল, আমি তাদেরকে 50,000 টাকা ধার দিছি। ধার দিয়ে আমি ও মেয়েটাকে বিয়ে করছি। বিয়ে করার তার 2 দিন পরে আমাকে নিশির মা বাবা বলতেছে, বাবা একটা কথা বলি, আমাকে আরো 50,000 টাকা দাও। আমি বলি দেখেন, আপনারা আমাকে বলছিলেন আপনাদের মেয়ে আমার কাছে বিয়ে দিবেন, আপনার খুশি মনে আমাকে বলছেন 1 লক্ষ টাকা দিবেন, আমি তো এইগুলো চাই না, তারপর আপনার খুশি মনে আপনারা বলছেন, তো এখন আপনারা বলতেছেন আজকে আবার 50,000 টাকা দিতাম, এখন তো আমার কাছে মানে আমিও ব্যবসা বাণিজ্য করি, আমার কাছে টাকা একটু শর্ট, তো এখন তো আমার দ্বারা এই টাকা নাই। বলতেছে টাকা যদি না দাও তো নিশির আমি ডিভোর্স করে ফেলাবো। এটা নিশির মা বললো কথাটা। নিশির কি এটা প্রথম বিয়ে? হ্যাঁ, নিশির প্রথম বিয়ে। সাথীকে বিয়ে করেছিলে, সেটাও কি তার প্রথম বিয়ে ছিল তোমার সাথে? হ্যাঁ, আমার প্রথম বিয়ে। ওকে, তোমার না, সাথীর প্রথম বিয়ে ছিল। সাথীর প্রথম তোমার তো বিয়ে। দ্বিতীয় বিয়ে ছিল। আমার দ্বিতীয় বিয়ে ছিল। নিশির এটা প্রথম বিয়ে। নিশির প্রথম বিয়ে ছিল। দিয়ে তোমাকে ছাড়াই নেবে যেহেতু তুমি টাকা না দাও, তারপর? হ্যাঁ, এখন আমি বললাম দেখেন আপনাদের সম্পূর্ণ বিয়ের যত খরচ, মার্কেট খরচ, আপনাদের চলন খরচ, মানে আপনাদের বাড়িতে যত মানুষ আপ্যায়ন করছেন, আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে আমি নিশিকে বিয়ে করছি। এখন নিশিও আমার জন্য পাগল, এখন যদি নিশিকে ডিভোর্স করে ফেলান। বিয়ের কতদিনের মাথায়? এটা বিয়ের 3 দিনের মাথায়। দিয়ে পরে কি হলো? এখন সিদ্ধান্ত কি হলো সেটা বলো। সিদ্ধান্তটা কি স্যার, আমাকে তার বাড়ি একজন মানুষ বললো এই লুবি ফ্যামিলিতে বিয়ে করছো, ঠকে জীবনটা তোমার শেষ হয়ে থার্ড যাবে। টাইম তুমি ঠকলা এবং সিদ্ধান্ত কি হলো? নিয়ে চলে গেল মেয়েকে। হ্যাঁ, এখন নিশিকে বলতেছে তুই তোর হাজবেন্ডের বাড়িতে যাবি না। নিশি বলতেছে আমি মরে যাম কিন্তু আমার হাজবেন্ডের বাড়িতে যাবো। সে অনেক ভালো, আমি তারে ভালোবাসি। তারে এমন মায়ের মারছে স্যার 3 দিনের মাথায়, সে আমার কাছে আসবে দেখা, ওকে মায়েরা আটকে রাখা, আমি বিয়ের 4 দিন পরে আমি নিয়ত করছিলাম 3 দিনের জামাতে যাব। তো আমি 3 দিনের জামাতে যখনই যাব, হঠাৎ মানে কাজী যাই হোক, এগুলো অনেক অত্যাচার হয়েছে নিশির উপর। তারপরে কি নিশি আসতে পারছে তোমার কাছে? আর পারেনি? ডিভোর্সের 3 দিন পরে আমার বাসায় চলে আসছে। আমি যখন ও ডিভোর্স দিলো? হ্যাঁ, ডিভোর্স দিয়া মানে ডিভোর্স তো সে ইচ্ছাকৃত ভাবে দেনে, জোর তার করে মা দেওয়াইছে। বাবা। যাই হোক, তারপর আবার চলে আসছে। হ্যাঁ, 7 দিনের মতো আমার কাছে চলে আসছে। তারপর আমি জামাত থেকে বাড়িতে আসছে, সে আমার কাছে চলে আসছে। আসলো, আসার পরে আমার বলতেছে আমার বাবা মা যদি আমাকে নায়র নেই, কখনো তুমি নায়র দিবে না, আমি তোমার ভালোবাসি। আমি বলছি দেখো নিশি, তুমিও মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি অনেক ভালো, খুব সুন্দর মনের একটা মানুষ, আমিও তোমার ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমার জীবন কত কাহিনী হয়ে গেল। আমার মানুষ, এলাকার মানুষ আমার কি বলবো যদি তুমি চলে যাও। নিশি বলে আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি তোমার কষ্ট বুঝি, আমি কখনো যাব না। এখন নিশির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক যাচ্ছে, ভালো একটা দিনকাল যাচ্ছে। 3 মাস। তারপর কি হলো? 3 মাসের মাথায় যখন নাকি ফার্স্ট টাইম তো 3 দিনে ডিভোর্স দেওয়া হলো। 3 মাস যখন সংসার করে আমি আমার দোকানে নিশির শুনছি তার ফ্যামিলি, তার পরিবার লোকজন তাকে দেখতে আসছে। কিছুক্ষণ পর ঘটনা আমার কানে, দোকানে আমার খবর গেল নিশি নাকি বিষ খেয়ে মারা গেছে। আমি তো শুনে অবাক, নিশি বিষ খেয়ে মারা গেছে? তুমি নাকি স্পিরিট পাঠাইছো, 7 স্পিরিট নাকি টাইগার পাঠাইছো, ওইটার ভিতরে নাকি বিষ মিশাই দিছো, নিশি তো বিষ খেয়ে মারা গেছে, তুমি তো ফাইসা গেছো, তোমার তো পুলিশ একটু করে গ্রেপ্তার করো। আমি মানে ভয়ে কি করব, আমি তো ভয় পাইলো। আমি একটা জিনিস, নিশি তো তার আগের দিন আমাকে বলছে আমার মা বাবা। শেষ করো, তারপর কি দেখলা বাসায়? বাসায় এসে দেখি নিশিরে নিয়ে গেছে, মানে তারে মানে মারা যায়নি, ঘুমের অচেতন ওষুধ খাওয়াইয়া তারে ঘুম পাতাইয়া তারে কান্দে করে অনেক ছেলে ফেলে রাইসা তাকে নিয়ে গেছে। তো আমি আমাদের যে 5 নং ওয়ার্ডে আমি বিয়ে করছি নিশিকে, আমাদের খলিল মেম্বারকে আমি বিষয়টা জানাইলাম, বললাম কাকা এই ব্যাপার কি করা যায়। এখন বলতেছে বাবা আসলে ফার্স্টের দিন, তৃতীয় দিন যেহেতু ডিভোর্স করে ফেলাইছে, এখন মেয়েটা তোমার ভাত খাইবো না বা ওর ফ্যামিলি তোমার খাওয়াইবো না, জোরাজোরি করে তো কাউরে খাওয়ানো যায় না। দেখো মেয়ে খাইতে চায় কিন্তু মেয়ের ফ্যামিলি। পরে কি হলো? ফাইনালি নিশির সাথে আমার ডিভোর্স হয়ে গেল অটোমেটিক, যেহেতু 3 মাস পার হয়েছে অটোমেটিক কানেক্টেড হয়ে গেছিল। বাট ফাইনালি ওই 3 মাস তো তোমার সাথেই ছিল। তখন আমি মানসিকভাবে পুরোই ভেঙে পড়ছি, জীবনে আর বিয়ে করি বলো না ভাই। একজন আবার, এটা যদিও এদের ফটকামি আছে, মাহবুব লিখেছে, এরপরে আবার পরিমণি না আসে স্বপ্নে। এনিওয়ে, তারপরে ওই মেয়ে চলে যাওয়ার কতদিন পরে পরবর্তী বিয়েতে গেলে? নিশি
পরে আমি 1 বছর পর আবার বিয়ে ডিসিশন নিলাম। এবার কেন ডিসিশন নিলা, কিভাবে, ভিতর থেকে এখন কি ডিসিশন ধরনের নিলাম, আওয়াজ আসলো? ওই যে নিশি যে আমাকে যেদিন ডিভোর্স প্রথম 3 দিনের মধ্যে ডিভোর্স দিছিল, আমি 3 দিনে জামাতে গেছিলাম, যেখানে আমি জামাতে গেছিলাম ওই মসজিদে আমি নিয়ত করে আসছি এখানকার মেয়েগুলো খুব ভালো, এই পরিবেশের মেয়েগুলো খুব ভালো, আল্লাহ যদি আমাকে এখানে যদি একটা ভালো মেয়ে যদি ভাগ্যের নসিবে মিলায় আমি এখানে বিয়ে করব। তখন আমি বাড়িতে যখন নাকি আমার 1 বছর কেটে গেল, আমি ডিসিশন নিলাম না, একা লাইফে আমি খুব কষ্ট হচ্ছে, আমি একা বিয়ে লাইফে করি কি না। কি ধরনের কষ্ট হয়? একা লাইফে সবচেয়ে বেশি আকাশ? কষ্ট ফিল করতাম স্যার, আমার ঘুমে খুব ডিস্টার্ব করতো। যেমন ওই যে স্বপ্নে যেমন আসতো? ঘুমে ডিস্টার্ব করতো, মাঝে মধ্যে আমি ঘুম থেকে ওইটা একা একা হাঁটতে শুরু করি, কোনো কাজ থাকে না ঘরে, শুধু সারা রাত ঘরে কাজ করি। কি কাজ? এমনি যে কোনো কাজ? ঘরে মনে করেন স্যার ঘর মোছা, মানে ফ্রিজ সপ্তাহে মাসে বছরে একদিন মানুষ দেয়, আমি ফ্রিজ মনে প্রতিদিনই দিতাম, কাজ পাইতাম না খুঁজা, ঘরে কাজ করতাম, কিন্তু ওই যে ঘুমের ভিতরে আমার খুব ডিস্টার্ব করতো। এই এই জন্য disturb করতো যে এসে বলতো হ্যাঁ, আমি আমার অমুক। যেই মাঝে মধ্যে যে স্বপ্নটা দেখি খুবই ঘুমে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আমি আর ডিসিশন যখন নিলাম। বিয়ে করে বউ পাশে থাকে তখন কি স্বপ্ন দেখতে? আমার বউ যদি আমার শরীরের সাথে মানে টাচ খায় মানে শুয়ে থাকে বা আমার পাশে শুয়ে থাকে, তখন স্বপ্নটা আমি দেখতাম খুবই কম, আর তখন সব সময় রেগুলার দেখতে? হ্যাঁ রেগুলার দেখতাম, তখন মাথা এলোমেলো হয়ে যেত মাথা নাকি? এলোমেলো হয়ে যেত, অনেক সময় মানসিক নিজে একটা মানে প্রবলেম ফেস করতেছি, আমার কি জানি আমার উপর দিয়ে কি যেন হচ্ছে। ওকে, দেন ওই এলাকায় কি বিয়ে করতে গেলে যখন যেখানে? নাকি হ্যাঁ আমি জামাতে গেছিলাম কোন ওইখানে, এলাকা এটা? এটা হচ্ছে আমাদের মদনপুর থেকে একটু ভিতরে, এটা হচ্ছে গঙ্গাপুর বলা হয়, গঙ্গাপুর ব্যাকুর মানে কাশপুর গঙ্গাপুর। ওখানে গিয়ে বিয়ে করে আসলে? ওইখানে যে বিয়ে করে আসিনি, ওইখানে জামাতে যা আসার সময় নিয়ত করে আসছে আল্লাহ যে এখানে একটা ভালো মেয়ে আমাকে নসিবে মিলা। যখন বিয়ের ডিসিশন প্রিপারেশন নিলাম, আমি ঘটককে বললাম আমি একটা মেয়ে দেখবো, তো মেয়ে দেখতে গেলাম নোয়াপুর, ওই মেয়ের বাড়ি ওই মসজিদের পাশে, গঙ্গাপুর যে মসজিদের পাশে, মানে যাই হোক যে বিয়ে করলা, ওর সাথে ইনশাল্লাহ পারিবারিক ভাবে বিয়ে হলো আলহামদুলিল্লাহ 2014 সালে মার্চ মাসে 25 তারিখে বিয়ে করলাম। তো এই মোটামুটি 25 তারিখে বিয়ে করার পরে মাশাআল্লাহ ইনশাল্লাহ আমি খুব সুখী আছি, খুব ভালো আছি, কিন্তু আমার ওয়াইফ সে খুব ভালো, সে খুব নরম মনের মানুষ, খুবই ভালো, মাশাআল্লাহ পর্দা করে চলে। এখন সে আমাকে, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, কিন্তু এলাকার আশেপাশে কিছু মানুষ অনেক সময় বাসা না থাকলে তার সাথে সমালোচনা করে, তুই এত ভালো মেয়ে, তুই কেন ওর সংসার করস, তার আগে তো তার সে 3টা বিয়ে করছে, তার বউ চলে গেছে, নিশ্চয়ই সে খারাপ। টোটাল বিয়ে কয়টা? টোটাল 5টা স্যার। আরেকটা কিভাবে আসলো? আরেকটা স্যার আমি নিজে অন্যায় করছি। হ্যাঁ এটাই বলো। হ্যাঁ আমি আমার নিজের অন্যায়টা আমি সবসময় বর্গ চোখে দেখব। এটার জন্য আমি ওয়েট করতেছি, বলো স্যার। যখন নাকি বিয়ে করলাম, আমার ওয়াইফের সাথে আমার দিনকাল খুব ভালো যাচ্ছে। শোনো, জি স্যার। কথার প্রসঙ্গের মধ্যে তুমি অনেকগুলো কথা কিছুটা ইচ্ছায় কিছুটা অনিচ্ছায় ঢুকায় দাও। তার মধ্যে আছে 41 দিনের চিল্লা, জি, তার মধ্যে আরো 7 দিন যোগ করে ইস্তেমা সহ 48 দিন চিল্লা করে আসছো। আর তোমার মধ্যে একটা টেন্ডেন্সি আছে, যখনই তুমি ধর্মীয় ভাবে খুব বেশি ইনভলভ হও তখন নিজেকেও ধর্মীয়ভাবে অন্য একটা জগতে চলে গেছে এরকম একটা ফিল তোমার মধ্যে চলে আসে, যে আল্লাহ রাসূলের সাথে তোমার যেন খুব বেশি দূরত্ব আর নাই, খুব কাছাকাছি আল্লাহ রাসূলের নৈকট্যে চলে গেছে তুমি। মানে বুজুর্গ আদমি, বুজুর্গ বলতে বয়স না, পায়াস আদমি, অর্থাৎ অসম্ভব রকমের যারা ধার্মিক শুধু না, যারা আধ্যাত্মবাদ নিয়ে কাজ করে, সুফিবাদ নিয়ে যারা কাজ করে, যেখানে বান্দা এবং খোদার সাথে আর পার্থক্য থাকে না। বান্দা প্রার্থনা করতে করতে এমন একটা স্টেজে চলে যায় যখন ওই ক্ষেত্রে ওই বান্দা হয়তো বলে ফেলতে পারে আনাল হক, মানে আমি খোদা, তখনই বলতে পারে যখন দুই সত্তা মিলেমিশে এক হয়ে যায়, যেটাকে ফানাফিল্লা বলে। তো তুমি এ ধরনের ফিল কিন্তু নিয়ে নাও, মাত্র ওটার জন্য কিন্তু 1 দিন 2 দিন না, যুগের পরে যুগের সাধনা নাই মানুষের। অনেক আউলিয়া, অনেক ওলি এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের এই ফায়াজ, আল্লাহ রাব্বুল আলামিনের এই নৈকট্য লাভের অধিকার হয়েছিলেন। বাট তোমার ক্ষেত্রে যেটা হয়, দেখা যায় 40 দিনের চিল্লাতে গেলেই বা 3 দিন আল্লাহ রাস্তায় নামলেই তোমার ওর মধ্যে ওরকম একটা ফিল চলে আসে যে আমি এখন আল্লাহ রাসূলের মনে হয় এরকম নৈকট্য বা ওই কাছাকাছি চলে এসেছে, এবং ভেতর থেকেও তুমি ওইভাবে চলার চেষ্টা করো, রাইট? জি স্যার। ইটস গুড, এটা প্রশংসার দাবি রাখে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি যে ধর্মীয়ভাবে যে রেফারেন্সগুলো দিচ্ছ, তখন আমি একজন আস্তিক মুসলিম হিসাবে এবং রমজানের এই সময়, মহিমান্বিত এই রাত, এই সময়টাতে তোমার বিরুদ্ধে আঙ্গুল পয়েন্ট করা, কোনো কথা বলা, এই সাহস কেউ কোথাও দেখাবে না। বাট
তুমি যখন এই ধর্মের রেফারেন্স দিচ্ছ, ব্যক্তি মানুষ হিসাবে তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কি? তাকওয়া। তাকওয়া, জি। তো তোমার তাকওয়াটা কি আদৌ সেই লেভেলের হচ্ছে, নাকি শুধু ধর্মের রেফারেন্স হিসেবেই তুমি এটাকে ব্যবহার করতেছো? এই প্রশ্ন কিন্তু চলে আসে। আমি কি বোঝাতে জি, পারছি জি, না স্যার। পারিনি? হ্যাঁ, আমি স্যার কিছু আমি কি ক্লিয়ার করতে পারছি আমি কি বলতে জি, স্যার, চাচ্ছি? জি, স্যার। আচ্ছা, তাহলে 4 নম্বর যে বিয়েটা করলা সেটা 2014-তে, 14 সাল। এবং এখানেও কিন্তু ধর্মের রেফারেন্স তুমি দিচ্ছ। 3 দিনের ইসে গেছিলা, হ্যাঁ, এবং যাওয়ার পরে যে মসজিদে তুমি খাদেমের দায়িত্বে ছিলে, মসজিদে যেখানে তুমি গেছিলে সেই মসজিদে স্টে করতে হয়, তখন তোমার মনে হয় যে আশপাশের মেয়েরা এখানকার সুন্দর এবং ভদ্রস্থ টাইপের। জি, স্যার। তার মানে তুমি দেখার চেষ্টা করেছো, তাই আড়াল আবডাল মানে চোখ স্যার, চলেই যায়, যেহেতু মেয়ের ভিতরে কোনো মেয়ে মানুষ চোখে পড়ে না। আমি বলছি But- না, এখানকার মেয়েরা অনেক ভালো। ভাও দেখে মনে হয়েছে। এনিওয়ে, তারপর মাত্র এইবার একটু লং টাইম ওয়েট করেছো, কোনো সময় 3 মাস, কোনো সময় 6 মাস, এবার 1 বছর মাত্র জি স্যার, দিয়ে ছুটতে ছুটতে ওখানে গেছো এবং ফাইনালি ওখানে বিয়ে করেছো। জি স্যার, ফ্যামিলিগত। তোমার কথা অনুযায়ী এই মেয়েটি অসম্ভব রকমের ভালো, অনেক নরম মনের, অসম্ভব কেয়ারিং। যে ভালোবাসার খোঁজ তুমি করেছো সেই ভালোবাসা ফাইনালি তুমি পেয়েছো, এরকমই তোমার বক্তব্য। এবং শুধু তাই না, সে এত বেশি সংসারী, এত বেশি নরম মনের এবং তোমার প্রতি এত বেশি কেয়ারিং যে কোনো রকম কোয়েশ্চেন থাকার কথা না। জি স্যার। এবং এলাকার মানুষজন তাকে এসে বলতো, যে কেউ বলবে যে তোমার আগে 4-3টা বিয়ে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ স্যার। তাই ওকে এসে কান ভাঙানোর চেষ্টা করছে যে জি, তোর স্যার। মতো ভালো মানুষ কেন এইরকম 3-4টা বিয়ে করা মানুষের পাল্লায় পড়লি। জি, স্যার, স্যার। এটা যে কেউ বলবে। হ্যাঁ, স্যার। আমি এটা সমালোচনাটা অনেক সময়- অবাক হই না, হ্যাঁ, বাট হ্যাঁ। যে কেউ বলবে। হ্যাঁ, বলবে স্যার। এই মেয়েটাকে রেখে 10 বছর সংসার করতেছে তো এই মেয়ের সাথে, আর 24 চলে। জি, স্যার। এই রকম লক্ষ্মী মেয়ে পাওয়ার পরে এই মেয়েটাকে রেখে পঞ্চম বিয়ার প্রসঙ্গ কিভাবে আসলো? আচ্ছা স্যার, পঞ্চমটা কিভাবে আসলো? 1 মিনিটে বলতে হবে। জি স্যার, আমি পঞ্চম যাকে বিয়ে করছিলাম সে আমার খুব ভালো একটা, মানে তার ভাইয়ের সাথে আমি চলাফেরা করি। মানে সে একদিন আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছিল। শ্বশুর বাড়িতে বেড়াইতে যেয়া হঠাৎ, মানে আমাদের এখানে সে ভাড়া থাকে। আমার শ্বশুর বাড়িতে যখন আমি আমার শ্বশুর বাড়িতে অত ডিটেল 1 মিনিট মানে তো ডিটেল বলা যাবে না। কিভাবে বিয়েটা কেন করলা? সব তো সেট এখন। এখন 3 ওই মেয়ে- দফায় তোমার কথা অনুযায়ী জি, এখন স্যার। আমরা যদি ওই 3টা মেয়ের সাথে কথা বলি, জি স্যার, তাহলে হয়তো অন্য স্টোরিও অনেক শোনা স্যার, যাবে, অনেক, রাইট? জি স্যার। ধরে নিলাম তোমার সব কথাই সঠিক। এখন স্যার, সব জি কথাই স্যার, জি। সঠিক। তাহলে এই 3টা মেয়ে তোমাকে সাথী তোমাকে ডিপ্রাইভ করেনি, বাকি 2জন মেয়ে তার পরিবার তোমাকে বিভিন্নভাবে অপদস্থ করেছে, বিধায় চতুর্থ বিয়েতে গেছো তুমি। জি, জি, ফাইনালি তুমি সেই যে ভালোবাসার দেখা পাওয়ার চেষ্টা করছিলে সেটা তুমি পাইছো। জি, আলহামদুলিল্লাহ। পঞ্চম বিয়ের নহবত কিভাবে আসলো শুধু ওটুক বলো। পঞ্চমটা স্যার, আসলে আমি ওর ভাইয়ের সাথে চলাফেরা করতাম। ও মেয়েটা, মানে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে বেড়াইতে গেছিলাম। তো আইসার পর থেকে ওই মেয়েটাকে নিয়ে বেড়াতে গেলে কেন শ্বশুর বাড়ি? মানে চাইছিলাম তার 2 ভাইকে নিয়ে যাব। এখন ওই মেয়েও মানে বায়না করছে আমার 2 ভাই। তোমারও একটু আগ্রহ ছিল। হ্যাঁ, মানে ভালো বলতে আমার লাগতেছিল। 2, মানে ওর আমার সঙ্গ- শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি সোনারগাঁও, তো মানে বলতো। আকাশ, ওর সঙ্গ ভালো লাগতেছিল। জি, আমি জি। যেমন তোমার পক্ষ নিচ্ছি, জি, জি, স্যার। যে আগের 4টা বিয়ে করছো ওই মানুষগুলো তোমাকে বেশি বেশি কষ্ট দিয়েছে এক জি, সাথী জি, ছাড়া। জি স্যার, মেনে নিলাম, তোমার কথাই সত্য ধরে নিলাম, যদিও উচিত ছিল আমাদের ওই পক্ষের কথা শোনা। যদি ওনারা যোগাযোগ করে ডেফিনেটলি আমরা রিপ্রেজেন্ট করবো প্রোগ্রামে, ইনশাআল্লাহ। এটা মেনে নিলাম। এখন তুমি মেনে নাও যে তোমারও একটু ভালো লাগতেছিল জি। যে মেয়েটা যখন তোমার আশেপাশে থাকতেছিল, ভালো জি, লাগতেছিল না? জি, মানে ভালো তো- এবার বন্ধু বান্ধবের সাথে, ভাই তো বন্ধু জি। সাথে মেয়েটাকেও নিলা যে চল তুই, ও থাকলে হয়তো ভালো লাগবে, তাই তো? হ্যাঁ, এখন দিয়ে নিয়ে গেলে বেড়াতে। তারপর মেয়েটা দেখতে কেমন? দেখতে ভালো। মাশাআল্লাহ, মেয়ে দেখতে ভালো, কিন্তু তোমার রুচি মানে- খারাপ হওয়ার কথা না। আমি তো তুমি যাদেরকে বিয়ে করেছো সবাই মোটামুটি দেখতে সুন্দর, আমার মাশাআল্লাহ ধারণা। স্যার, সবাই ভালো, প্রত্যেকে ভালো। তোমার রুচি খারাপ হওয়ার কথা না। তো তো স্যার, এই মেয়েটাও দেখতে ভালো। সবচেয়ে বড় কথা, মেয়েটা বয়সের তুলনায় ওর যে স্ট্রাকচার, জি, বয়সের তুলনাতে ওর যে স্ট্রাকচার, সেটা যে কোনো পুরুষকে আকৃষ্ট করবে এরকম টাইপের দেখতে। জি, স্যার, জি। এই জি। তো এখন যখন স্যার এবারে আমি সিধা। মাথা ঘুরাই, বলি স্যার, থামো। যখন আমি মেয়েটাকে, মানে সেই কারণে মেয়েটা তোমার কাছে আসলেই, তোমার উপস্থিতিতে থাকলেই তোমার মধ্যে একটা পুরো পৌরুষালী উন্মাদনা তৈরি হয়, ঠিক না বেটি? জি, জি স্যার। যেগুলো ঠিক সেগুলো তো ঠিক বলতে না, হবে, অবশ্যই কারণ স্যার, তোমার না। পক্ষে তো আমি ঠিক বলে রেখেছি অলরেডি। না স্যার, কত যেটা বড় বড় কথা বলে আছে, সব তো তোমার পক্ষে নিলাম। না, না। আর যেটা সঠিক সেটা সঠিক বলো। অবশ্যই স্যার। মানে পৌরুষের যে একটা উন্মাদনা, দুটো একটা ডিম সকালবেলা নিয়ম করে, আসলে মধু, দুধ, এগুলো স্যার, তো রেগুলার তুমি খাওই। এই যে উন্মাদনা ও পাশে থাকলে তৈরি হয় তোমার মধ্যে, রাইট? এবার তুমি গেলা বেড়াইতে ওরে নিয়ে শ্বশুর বাড়ি, তারপর যখন চলে আসলাম, 1 মিনিটে শেষ করো। যেহেতু আমাদের মদনপুর সে মেয়েটা ভাড়া থাকতো, তার বাড়ি সিলেট, তাসলিমা। তো ওর ফ্যামিলির ভাই ব্রাদাররা সবাই দেশে চলে যায়।
তখন মদনপুর সে একা থাকে সিরিয়াসলি একদিন খুবই অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি হাসপাতাল নিয়ে ভর্তি করার পরে হঠাৎ বলতেছে মানে হাসপাতাল ভর্তি করতে চাচ্ছে না। এখন সে বলতেছে তুমি আমাকে ওয়াইফ পরিচয় দিয়ে ভর্তি করে চিকিৎসাটা করো না, আমি যদি মারা যাই। ওই পরিচয়টা ভর্তি করে কোথায় চিকিৎসা করাবে? মানে আমাদের মদনপুর মা হসপিটালে। তখন আমি আর ওর ফ্যামিলির লোকজন কোথায়? দেশে চলে গেছে। তখন আমি দেশ কোথায় ওদের? আবার অন্য জায়গায়? সিলেট। যাই হোক, এখানে কেউ নাই, মেয়েটাকে একা রেখে চলে গেছে। আর এখানে থাকতো কারা কারা? এখানে ওর ফ্যামিলিতে ওই একাই এখন মানে বর্তমান যখন নাকি থাকতো। কেন তখন আগে মানে- কারা কারা থাকতো? একা রেখে যে চলে গেল সিলেটে, আগে কারা থাকতো? আগে তার এক বোন ছিল আর 2 ভাই ছিল। এখন ওই বোন আর ভাই চলে গেছে, মানে সে একা বর্তমানে। হঠাৎ কি অসুস্থ হলো? হঠাৎ মানে ইমিডিয়েট সাইডের মতন ব্যথার মতন, মানে মা হসপিটাল যখন নিয়ে গেলাম তাকে ভর্তি করতে চাইতেছে না, কোনোভাবে চিকিৎসা করবো না। বলতেছে এত বড় রিস্ক নিতে রাজি না। ওই আমাকে হাতে পায়ে ধরে বলতেছে দেখো আমাকে তুমি ওয়াইফ পরিচয় দিয়ে আমার চিকিৎসাটা করো, দেখো নাইলে আমি মারা গেলে কি হবে বলো। তখন আমি ওয়াইফ পরিচয় ছাড়া ওরা ভর্তি নিবে না, মানে হাসপাতালতে মানে ব্যাগ ফেরত দিতে চাচ্ছে। এখন পাশে আরেকটা হাসপাতাল আছে, ওইখানে নিয়েছি, ওইখানে ফেরত দিয়েছি। তারপরে দ্বিতীয়বার মানে আবার মা হসপিটাল নিয়ে আসছি। আশা বলতেছি আরে ভাই ভর্তি চিকিৎসা করেন, আমারই ওয়াইফ, এই কথাটা আমি বলছি। এটা বলার পরে থেকে যখন চিকিৎসা নিয়ে যখন সুস্থ করে নিয়ে আসলাম, সে মানে আমার নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। দেখতেই পারে, তাই কি? আমি বলছি স্বপ্ন দেখো, কিন্তু বিয়ের কথা মুখে জীবনও তুলো না। বলছে আমাকে বিয়ে করতেই হইব, না হলে আমি তোমার বাড়িতে এসে সুসাইড করবো। সে আমার বাড়িতে যায় একদিন নিজের গলায় নিজে ওনার প্যাঁচ মারছে। আমি বলছি দেখো ভাই তুমি তোমার ভাইয়ের সাথে আমি চলাফেরা করি, তোমার মানে এই পাগলামিগুলো আমার জীবনে আমার ওয়াইফ যদি কি করলা, সিদ্ধান্ত কি করলা? যেহেতু তখন মানে আমি মানে চাইতেছি তাকে বিয়ে করবই না, জীবন আমার চলে। কিন্তু মেয়ে তো বলতে জান দিয়ে দিবে, তখন কি করলা? তখন মানে একদিন 2 দিন এরকম মানে প্রায় 3 মাস আমার জীবনটা খুব এলোমেলো। আমি তখন ওর বিরুদ্ধে থানায় একটা জিডি করছি। থানায় জিডি করার পরে মানে ফাইনালি একদিন আমাকে বলতেছে আমাকে বিয়ে করবা না নাহলে কিন্তু আমি আজকে সুসাইড করব। এটা কি 5 নম্বরটা? জি 5 নাম্বার। মেয়ে 5 নম্বর না, মানে বিয়ে 5 নম্বরে। বিয়েটা 5 নম্বর। তখন মানে আমি আমাদের মদনপুর থেকে কাশফুল বাস স্ট্যান্ড একটু দূরে, তো ওখানে বলতেছে আমাকে গাড়ি তুলে দিয়ে আসো। তো আমি ওকে চাইছিলাম গাড়ি তুলে দিয়ে আসলে হয়তোবা মনে হয় সিলেট চলে যাবে, আমি মনে হয় হয়তোবা এখান দিয়ে কাইটা গেলে আমি দূরে কোথাও যাবো, কিন্তু ওর আমি বিয়ে করবো না। তো তখন আপনার যে 4th ওয়াইফ, 4 নাম্বার যে ওয়াইফ, সে বাড়িতে। কিন্তু যখন নাকি আমি কাশফুলটাকে গাড়ি তুলতে গেছি, তখন যে মানে সে যে সিন্ডিকেট করে রাখছে, মানে লোকজন বা করে রাখছে আমার কাছে বিয়ে বসবই, তার স্বপ্ন একটাই আমার নিয়ে সংসার কোনোদিন না। লোকজন নিয়ে কি করলো? ওই কাশপুর কাজী অফিসে আমাকে মানে জোর করে তুলে নিয়ে গেল। হ্যাঁ মানে ব্ল্যাকমেলের মতন। ব্ল্যাকমেল না, জোর করে। ব্ল্যাকমেল দুই জিনিস। মানে ব্ল্যাকমেল তো মানে সে নিজে হাত এমন ভাবে পোষায় কাটতো, মানে সে যে মানে একটা কষায় ডাকাইত দিয়ে বিয়ে করে ফেললো। হ্যাঁ বিয়ে করে ফেললো। তখন আমার বাড়িতে ওয়াইফ যখন নাকি শুনছে বিষয়টা, সে মানে পুরোই মনমতিত মানে ভাঙ্গে পড়ছে। তো স্বাভাবিক। হ্যাঁ স্যার, আমি এটা আমার ওয়াইফকে আমি কোনোভাবে মানে বুঝতে পারতেছি না। দেখো আমি আমার সাথে যা হইতেছে আসলে আমি চাচ্ছি না এগুলা। এখন আমি যখন নাকি বিয়েটা করিয়ে ফেলাইছি, ওখানে আমি এখন কি অবস্থা 5 নম্বর যাকে বিয়ে করছি, ওকে আমি বলছি তুমি আমার জোর করে বিয়ে করতে পারো, কিন্তু জীবন আমার নিয়ে সংসার করতে পারবো না। ওই শান্তা যেরকম তোমাকে বলতো, হ্যাঁ, যে তুই আমাকে দেহ পাবি, আমার মন পাবি না, আমি বিদেশি প্রবাসীকে বিয়ে করবই ফিরে আসলে, এরকম এখন তুমি বলতেছো মেয়েকে। হ্যাঁ আমি বলতে তুমি আমার কাছে বিয়ে বসতে ঠিক, কিন্তু কোনোদিন আমি আমার মন পাইবে না। এখন আমি ফাইনালি কি হলো? ফাইনালি যখন নাকি আছে সংসার এখনো? জি না, সে বিদেশ চলে গেছে মেয়ে। হ্যাঁ আমি চাইছিলাম কতদিনের মাথায় গেছে বিদেশ। আমি মানে আমার বিয়ের মানে 4-5 দিন পরেই মানে আমার সাথে একটু ঝামেলা কইরা আমি মানে ওই টাকা নিয়েছে তোমার কাছ থেকে? না স্যার, আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। দিয়ে কি মেয়ে চলে গেল 4-5 দিন পর? হ্যাঁ 4-5 দিন পর একটু ঝামেলা করে চলে গেছে। চলে যাওয়ার পর ওই ওর মতন আছে, সে আমার সাথে যোগাযোগ করে না, আমিও যোগাযোগ করি। ওইটা ঝামেলা হয়নি? ডিভোর্স দিয়েছো তারে? না স্যার, তার সাথে আমার ডিভোর্স হয় নাই, কিন্তু মানে আমার কাছে যেই মানে যার কাছে নিয়ে যে মানে কাজী অফিসে নিয়ে বিয়ে করছে, ওই কাজীর আমি বলছি আপনার বিরুদ্ধে মামলা করবো, আপনি জোরে বিয়ে কেন পড়াইছেন। বুঝলাম। পরে কি ডিভোর্সের এখন এই কাবিননামার কাগজ কাজী ওই মেয়েকেও দেয় না, আমাকেও দেয় না। এখন কাজীর যখন নাকি আমি বলছি আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এখন কাজী যখন দেখতেছে কাজীও নিজে ফাইসা যেতেছে। আমি আইনের অনুষ্ঠানের শেষের দিকে, এখন তো তুমি আছো তোমার এই চতুর্থ যে বিয়ে করেছিলে তাকে নিয়ে, কত প্রায় 10 বছর একসাথে সংসার করছো। কয়টা বাচ্চা এখন? আলহামদুলিল্লাহ, তার আমার চতুর্থ ওয়াইফের ঘরে 2টা ছেলে আর আমার প্রথমে একটা ছেলে। আজকে অনুষ্ঠানে আসবো দেখে আমার ওয়াইফ আজকে আমাকে একটা পাঞ্জাবি কিনা দিয়েছে। কি নাম ওর?
রহিমা আক্তার। রহিমার সাথে একটু কথা বলতে পারো আমাকে? হ্যাঁ অবশ্যই ফোন বলতে দাও, পারবো। ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করে দিয়ে শুনতে পাই যেন। ঠিক আছে। ডিয়ার লিসনার্স আছেন অনেকেই নওয়াজ শরীফ লিখেছেন। হাই নওয়াজ। আচ্ছা, এনামুল হক আছেন, বলেছেন আমি বিয়ে করি নাই, কপালে কি আছে কে জানে। আচ্ছা ঠিক আছে। তারপরে আছেন হাই বাইজিদ বোস্তামি। আচ্ছা আচ্ছা আপু একটু কমেন্টটা পড়লাম। আচ্ছা রবি লিখেছেন এর আগে রমজান মাসে যাকে পাওয়ার জন্য দোয়া করতাম, এই রমজান মাসে তাকে ভোলার জন্য দোয়া করি, প্রেম সত্যি কাদাতে ছাড় দেয় না। আচ্ছা তারপরে আছেন তানজিল, তিনি লিখেছেন আপনার বাসা কোথায়। তারপরে মান্নান আছেন, শুভ দেবনাথ আছেন, খুশবুর রহমান আছেন, বলছেন গুরু কেমন আছেন? খুব ভালো আছি আমরা সবাই, আপনারা কেমন আছেন? আর সবাইকেই রমজানুল মোবারক। ওকে, আমরা অনুষ্ঠান শেষের দিকে, আমরা ওই মোবাইলে হয়তো নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে, বাট তাকে পেলে আমি হয়তো একটু কথা বলতাম। ইনফ্যাক্ট তাকে এরকম একটা পূর্ণবান মেয়ে। আচ্ছা আমাদের ফোনটা একটু নিয়ে আসেন তো স্যার। সে খুবই ভালো, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই মেসেজটা দিতে আচ্ছা এটা যাচ্ছি। পরে দিও, এখন আমাকে একটু তুমি বুঝাও তো, তোমার তো টোটাল 5টা বিয়ে হলো, রাইট? স্যার তোমার জীবনের সাথে এত ঘাত প্রতিঘাত বা এ ধরনের এত ঘটনা হওয়ার পিছনে রিজনটা কি, তোমার কি মনে হয়? আসলে স্যার আমার নিজের ফোন দাও আর কথা বলো। জি স্যার, আমার নিজের ভুলগুলো আমি এখন বুঝতে পারি। আসলে অনেক জায়গায় তো আমার নিজের ভুল হতে পারে। 1 নাম্বার ভুল হচ্ছে আসলে আমার জীবনে আমি স্বপ্নটারে কেন বাস্তব করে করতে গেলাম, নাম্বার 2। স্বপ্নটারে। আর 2 নম্বর স্বপ্নটা হচ্ছে, স্বপ্ন বাদ দাও, স্বপ্ন বলো তো হলো যে স্বপ্নের পিছনে কেন দৌড়াইছিলা? নাম্বার 2 নম্বর ভুল হচ্ছে আমি জীবনে ফার্স্ট যখন যাকে বিয়ে করছি, আমি যদি দ্বিতীয় বিয়ে আর না করতাম, আমি যদি তার অপেক্ষায় থাকতাম, একটু ধৈর্য ধরতাম, তাহলে আমার জীবনে এত জ্বর তখন আসে না। আর তৃতীয় ঘন ঘন বিয়ের যে সিদ্ধান্ত নেওয়া, হ্যাঁ এটা ভুল ছিল। ওই মেয়েটার জন্য ওয়েট করো আর না করো, ঘন ঘন বিয়ের সিদ্ধান্তে যাওয়া, এটা আমার বড় ভুল। এই যে 1 মাসের নোটিসে, 6 মাসের নোটিসে, 1 বছর নোটিসে বিয়ে করা, এই সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকা উচিত ছিল। জি স্যার। ব্যবসায় মন দেওয়া উচিত ছিল। সময় হলে আল্লাহ ঠিকই তোমার যে পেয়ার, জি জি স্যার, তোমার যে জুটি সেটা মিলায় দিবে, এর জন্য অপেক্ষা করা উচিত ছিল। স্যার 2 ভুল। 3 নম্বর ভুল? 3 নম্বর ভুলটা স্যার আসলে আমি সব সময় আমার ওয়াইফকে বলি, তুমি অন্যের কথা শুনে আমাকে ভুল বুঝো না, আমি যদি কোনো অন্যায় করি তুমি যেটা 2 চোখে দেখবা সেটা আমাকে বলবা, কিন্তু অন্যের কথা শুনে যদি তোমার ভুলের কথা বলছি, 2টা ভুল তো বললা, থার্ড ভুলটা কি? থার্ড ভুলটা কি জানেন স্যার? আমি পঞ্চম বিয়েটা করাতে মানে আমার সবচেয়ে বড় ভুল। তাকে লাইনে স্যার পাচ্ছি না, আমি আরেকটা মোবাইলে ফোন। না অসুবিধা নাই, ওকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দরকার নাই, অনুষ্ঠান শেষ করছি। আজকে সে একটা বিয়ে বাড়িতে আছে, আমি ওই বিয়ে বাড়ি মেয়েটাকে আমি ফোন দিচ্ছি। না দরকার নাই তো এত কিছু, প্রয়োজন না। আমি থাকলে হয়তো তাকে একটু কৃতজ্ঞতা জানাতাম, তার সাথে সামনে কথা বলে একটু শান্তি লাগতো। আজকে বিয়ের একটা অনুষ্ঠানে সে আছে, তাকে আমি একটা বিয়ে বাড়িতে তুহিন গিয়ে আছেন, জাকির হোসেন আছেন, জীবন রয় লিখেছেন, মোহাম্মদ সাইফুল আছেন, পাচ্ছি না। তারপরে অসুবিধা নাই, আছেন তানভীর আহমেদ। অনুষ্ঠান শেষ করছি। আকাশ স্যার আমি একটা মেসেজ দিতে পারি? কাকে? আমার ওয়াইফকে। ওই মেসেজটা আমি চাচ্ছিলাম যে ফোনে থাকা অবস্থায় দিলে বেটার হইতো। আচ্ছা ঠিক আছে, যেহেতু মানে তাকে কি ফোনে নেটওয়ার্কে ঢুকতেছে না নাকি বন্ধ? মানে তার আমাদের মোবাইলটা বন্ধ হচ্ছে। আমাদের ফোন থেকে একবার ট্রাই করে দেখবেন কি হয়, তাকে পাওয়া যায়। আমি আমার ওয়াইফের মোবাইল বন্ধ পাচ্ছি আমি। হতেই পারে, চার্জ শেষ হতে পারে, বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ আজকে বিয়ের একটা অনুষ্ঠানে আছে সে। ঠিক আছে বাদ দাও, তাহলে অনুষ্ঠান শেষ করি। স্যার আমি কি মেসেজটা দিতে পারি? মেসেজ? আমার ওয়াইফকে একটা কথা বলছি। আচ্ছা এটা শেষে বল, একদম তুমি শেষ মেসেজ দিবা, আমরা অনুষ্ঠান থেকে চলে যাব। ঠিক আছে, ওকে স্যার। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। 1-2টা টেক্সট নিতে পারো শান্তু, তারপর তুমি যদি কিছু বলতে চাও দেন আমি একটা কথা বলে বিদায় নিয়ে নেব। মিতুল আহমেদ লিখেছেন আমার বিয়ে হচ্ছে না, কেউ কি আমাকে পানি পড়া দিতে পারবো? জাকির হোসেন লিখেছেন এক বউকে রাখতে কত হাজার টাকা যায় আমাদের, সে 5টি বিয়ে করেছে। আচ্ছা এমনি নামাজ শরীফ আছেন জয়েন করে। আব্দুল হাসিম লিখেছেন, তারপর জয়েন করে আছেন এমডি কিং, তারপর রুবেল সরকার, তারপরে আছেন এনামুল হক, তারপরে শঙ্কর মাহাতো, আকার হোসেন অনেক ভালো লাগছে মোহাম্মদ এনামুল হক লিখেছেন গুরু বাসবাগান। হ্যাঁ বল। তারপরে মিতুল আছেন, বগুড়ার আতিকুর রহমান আশিক লিখেছেন, তারপরে আছেন আরো অনেকেই। আচ্ছা আমরা বোধহয় আপনার কথায় যেতে পারি। তুমি শেষ কিছু যোগ করতে চাও? না আমি শুধু একটা কথা যোগ করব আসলে, সেটা হচ্ছে যে উনি কিন্তু গল্পটা আমাকে অনেক গুছিয়ে বলেছিলেন অফ এয়ারে, কেন জানি না যে উনি অন এয়ারে এসে হয়তো একটু নার্ভাসনেসের কারণে উনি গল্পটা গুছিয়ে সবই তো বলছে, কিছু তো বাদ যায়নি। না উনি অনেক কথাই এখানে বলতে পারেন নাই। আমরা তো 12টায় শেষ করার কথা, অলরেডি 1.5 ঘন্টা টানা কথা বলছে। হ্যালো। আচ্ছা
আচ্ছা এখন আসলে গল্প আচ্ছা, ডিমান্ড পরে করে একটু একটু ফোন তার দিচ্ছি। অনুষ্ঠান শেষ করি তাহলে, জি স্যার। উইথ ইউর পারমিশন বিদায় নিচ্ছি। আমার পক্ষ থেকে কিছু বলার নাই। বয়স কাছাকাছি হলে তাহলে টোটকাটা হয়তো শিখতাম যে কিভাবে 4-5টা বোন নিয়ে সংসার করা যায়, বাট বাই দ্য এন্ড স্টোরি ইজ গুড যে এখন সবকিছু মিলিয়ে তুমি ভালো আছো। এখন স্যার আমার নিজের ভুলটা আমি বুঝতে পারি। এখন তোমার ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। নিজে থেকে যেহেতু রিয়েলাইজ করেছো, আমি নিজে থেকে আর এই জিনিসটাকে ফানাইতো করতেছি না। নাম্বার 1 মিস্টেক তুমি বলছিলে যে স্বপ্নের পেছনে পেগুপের মতো দৌড়ানো, হ্যাঁ এটা পাগলামি ছিল, আর কিছু না। এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল। ডাক্তার দেখানো উচিত ছিল, ডাক্তার না দেখায়। এটাকে বলা হয় আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড, যেখানে হ্যালুসিনেশনের মতো একটা ফিল চলে আসে মানুষের। সেটা অনেকের এডিকশন থেকে আসে, অনেকের এমনিও আসে, অনেকের ডিপ্রেশন থেকে আসে। হ্যাঁ স্যার। ওই জিনিসটাকে সে বাস্তব ধরে নেয় যে ঘটনাটা তুমি ঘটাইছো এটা এক রকমের পাগলামি ছিল। এটা কিন্তু আমাদের আজকে যারা ভিউয়ার্স আছে এটা সবার জন্য একটা লেসন। এটা বিগ লার্নিং। উপস্থাপিকার নাম হচ্ছে শান্তু। আমি একটা রেডিও অফিসার। আর নীল শাড়িতে শান্তুকে দেখতে চাচ্ছে, যদি সম্ভব হয় কাছাকাছি সময়, ঈদের আগে না হলেও পরে জানাবো। নীল শাড়িটা কিন্তু গিফট করার কথা ছিল গুরুর। আমি একটা ইনভাইটেশন দিয়েছিলাম গুরুকে, গুরু সেখানে যায়নি। I'm sorry, but হ্যাঁ she deserves. আমি যাইনি, কিন্তু আমার তো প্রায়শ্চিত্ত করাটা অন্তত উচিত। এটা ঠিক আছে, এটা যৌক্তিক। শান্তুর প্রোগ্রামের বিবাহোত্তর সম্বর্ধনা ছিল। মানে আরো বলেন, মানে এটা তো বলার দরকার ছিল না। কি অদ্ভুত, এই নাম দাও এটা। এটা ভালো জিনিস। কি অদ্ভুত। আমার উচিত ছিল, আমাদের সকলের উচিত ছিল, সেটা একটু মিস্টেক হয়ে গেছে। এনিওয়ে, আচ্ছা খবর তো না, বলছি যে বিবাহোত্তর সম্বর্ধনা হলে যে ধরনের নীল শাড়ি আমি ওকে গিফট করব, এই ধরনের একটা গিফট আমি বলেছিলাম যে তোর প্রাপ্য, যাতে করে তুই বিবাহোত্তর অনুষ্ঠানে না পড়িস, ভবিষ্যতে যখন এই ধরনের পড়ার সুযোগ হবে অন্তত যেন নীল শাড়িটা পরতে পারিস। আচ্ছা, অনুষ্ঠান শেষ করছি, বাট শেষ করার মুহূর্তে আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি আকাশ। আসসালামু আলাইকুম। একটা দুইটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে ভুখ, এটা হচ্ছে জিসিম কা ভুখ, শরীরের ক্ষুধা। জি স্যার। এই রিপু, এই ক্ষুধা যে কন্ট্রোল করতে না পারা, এই জিনিসটাকে ধরতে না পারা, আটকাতে না পারা, এটা খুব মারাত্মক একটা সমস্যা। জি স্যার। এই সমস্যাটাতে তুমি চরমভাবে ভুগেছো। শুধুই মানসিক রোগ না আকাশ, অবশ্যই স্যার। আমাকে অস্বীকার করো না। না এটা তো কারণ অবশ্যই তোমার স্যার, এটা জীবন, জি স্যার। তুমি যে পরিমাণ কর্মঠ একটা ছেলে, আর যে পরিমাণ রাস্তায় হাঁটাহাঁটি করেছো, আর যে পরিমাণ ভালো মন্দ খাও তুমি, স্বাভাবিক পুরুষদের চাইতে তুমি পৌরুষের দিক দিয়ে একটু প্রোগ্রেসিভ। এই কারণে যখন তোমাকে থামতে হওয়া উচিত বা থামা উচিত, সেই সময় তুমি থামতে পারতে না। জি স্যার। হ্যাঁ, ওই যে 18 থেকে 25 বা 30 বছরের যে জ্বালাতন, সেই জ্বালাতন সামাল দেওয়ার জন্য যে মানসিক জোর থাকা উচিত সেটা ছিল না, বিধায় ভুলগুলো তুমি ঘন ঘন করেছো। এটা তো তুমি স্বীকার করনি আমার সামনে, বাট কথাটা আসলেই তাই। হ্যাঁ এটাই তো সত্যি স্যার। আমার তো মানে ওই ভুলের চাইতে ভুলগুলো ঘটাইছো, যেহেতু তোমার ভিতরে যে কামড়, এটা তুমি কন্ট্রোল করতে পারোনি। এটা করা উচিত ছিল। এই তো এই মেয়েটার জন্য একতরফাভাবে মেয়েটাকে যে দোষারোপ করতেছো আর বলছো যে তোমার ভুল হচ্ছে, এর পিছনে রিজন হচ্ছে মেয়েটা দেখতে সুন্দর হোক আর না হোক, চতুর্থ বইয়ের কথা বলতেছি, তোমার গল্পের প্রেক্ষিতে বলতেছি। এই চতুর্থ বউটা ছিল বয়সের তুলনায় কিছু মেয়েদের ম্যাচুরিটি অনেক বেটার থাকে, ফিজিক্যাল ম্যাচুরিটি দেখানো লাগবে না। আচ্ছা আচ্ছা। গুরু এটাকে এমনি বসছে নিয়ে চেয়ারে, ফিজিক্যাল ম্যাচুরিটি খুব বেশি থাকে। যেমন আমার নাম ধরো শ্যাম, আমি সোজাভাবে দাঁড়াইছি। আমি যদি শ্যামা হইতাম, আমার দেখো বাইসেপ টাইসেপ ফিজিকটা ভালো না, তাহলে কিন্তু আমি এরকম দেখাতাম আমাকে, রাইট? আমাকে দেখে তুমি আকৃষ্ট বেশি হইতা। হাইট, গুড হাইট, মানে ফিজিক ইজ গুড, ইউনো। তো ওই মেয়েটা কিন্তু এই টাইপের দেখতে, একটু আমি বুঝাতে পারছি তো, অসম্ভব আকৃষ্ট করে। আর এইখানে তুমি থামতে পারোনি। একদিন হাত ধরেছো, একদিন প্রথম দিন খুব বিবেকে বাঁধছে, তারপর একটা কিস করে বসেছো, একদিন জাস্ট একটু এরকম করে হাত করে ফেলেছো, এটা কিন্তু করেছো। এইটাতেই মেয়েটা প্রশ্রয় পেয়ে গেছে যে তুই যখন ছোট মাছ মনে করে আমাকে গিলেই ফেলছিস আমার বড়শি, তোকে পাঙাশ মাছের একটা উষ্টাও খাওয়াবো। এর জন্য তোমার পরে চেপে বসতে পেরেছি। রাইট স্যার। আই এম দ্য বেস্ট, কিছু প্রশংসা কেউ করে না। এটাই ছিল মেইন রিজন। এই রিজনের কারণে এই মেয়েটা তোমাকে ব্ল্যাকমেল বলো, তোমার পরে চাপিয়ে থাকা বলো, হাত কাটা বলো, পা কাটা বলো, এই জিনিসগুলো করার সাহসটা তৈরি পেয়েছে, যেহেতু তুমি ফিজিক্যালি মেয়েটার সাথে অ্যাটাচড হয়ে গেছিলা। জি স্যার। এটাকে মাস্তি বলে, কারণ বিবাহ উত্তর যে সম্পর্ক, এটাকে মাস্তি বলে, নোংরামি বলে।
আর যে ধর্মের রেফারেন্স দিয়েছিলাম, তোমার আল্লাহর দোহায় লাগে, এই মহামান্বিত রজনীতে বলতেছি, জি স্যার। তোমার আল্লাহ পাকের দোহায় লাগে, যদি এই রেফারেন্স তুমি দাও যে 3 দিনের ইসে গেলাম, চিল্লাই গেলাম, মসজিদে গেলাম, অমুক গেলাম, তাহলে তোমার তাকওয়া, তোমার জীবন চরিত্র, জি স্যার। তোমার চালচলন ওরকম করো, না হলে অন্তত ধর্মের রেফারেন্স কোথাও দিও না। এটাকে ভণ্ডামি বলে। জি স্যার। আমি কি ক্লিয়ার করতে পারছি হ্যাঁ নাকি? স্যার, একদম 100% সুন্দর কথা বলছেন। ধর্মের রেফারেন্স যদি দেয়, তুমি যেহেতু ওই 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 পীরকে তুমি ভণ্ডভাবে প্রমাণ করার জন্য বলেছো, জি স্যার। যেহেতু ওই পীর সঠিকভাবে চলে না বলেই তোমার দাবি, তাই না? জি স্যার। হ্যাঁ। ঠিক সেরকম ভাবে এই কথা কিন্তু তোমার উপরেও বর্তায়, হ্যাঁ অবশ্যই স্যার। যে তুমি তোমার চরিত্র, তোমার তাকওয়া ঠিক করতে পারো না, বাট কথায় কথায় ধর্মের রেফারেন্স দাও, চিল্লার রেফারেন্স দাও, তাহলে তো তোমার ওই চিল্লা, ওই যে মসজিদে সময় দেওয়া, তুমি মানুষ হিসেবে তো এমনটাই হওয়ার কথা ছিল যে তোমার দ্বারা এরকম নোংরা কাজগুলো ঘটবে না, তাহলে ঘটলো কেন? আর ঘটলোই যখন, তাহলে তুমি ধর্মের রেফারেন্স এই ন্যাশনাল চ্যানেলে দিচ্ছ কিভাবে? তাহলে তো মানুষ ভাববে যে ধর্ম, আমরা তো এটাই জানি যে যখন মানুষ ধর্মের আব্রুর মধ্যে থাকে, ধর্মের অনুশাসনের মধ্যে থাকে, তখন একটা মানুষের পক্ষে খারাপ কাজ করা সম্ভব হ্যাঁ স্যার। হয় না। তাহলে তোমার পক্ষে হলো কেন? তার মানে তুমি ভেতর থেকে তো ওই ভালোটা হতেই পারোনি, তাহলে হওনি যেহেতু, তাহলে ধর্মের রেফারেন্স তুমি ন্যাশনাল চ্যানেলে এসে দিচ্ছ কেন? তাহলে কি আমাদের ধর্মকে ছোট করা হয়ে যাচ্ছে না? হ্যাঁ। ঠিক না বে ঠিক? জি স্যার। তাহলে তোমার ভেতরের যে চারিত্রিক যে গঠন, তোমার ভেতরের যে পরিমাণ মানে ধর্মীয় অনুশাসনের কারণে বা একটা ব্যক্তি মানুষের যে পরিমাণ কন্ট্রোল থাকা উচিত, এগুলো ছিল না। এই মেয়েটার সাথে চতুর্থ বে ঘরে রেখে, যে মেয়েটা লক্ষ্মী মেয়ে, 10 বছর তোমার সাথে সংসার করতেছে, জি স্যার। নরম মনের মেয়ে, তোমার মনের মতো মেয়ে, তুমি যেই ভালোবাসার জন্য পাগল থেকেছো সে ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিয়েছে যে মেয়ে, সেই মেয়েকে ঘরে রেখে এই যে বেহায়াপনামো করা হয়েছিল ওই মেয়েটির সাথে, তুমি তোমার যৌবন তখন ধরে রাখতে পারোনি। আমি অল্প করে বললাম রোজার মাস ঠিক আর আছে। ন্যাশনাল চ্যানেলে আছি, তাই তুমি তো বুঝছো যে তুমি কত দূর গেছো। জি স্যার। কারণ তুমি যখন গেছিলা তখন শিকলির ওই পাশে আমিও দাঁড়িয়েছিলাম, তুমি এক্সট্রিম লেভেল পর্যন্ত গেছো, রাইট। ফিজিক্যালি একদম সিরিয়াস লেভেল পর্যন্ত গেছো, তাই তোমাকে মেয়েটা পেয়ে বসেছিল, তাই তোমাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়েছে, যে শুধু শুধু তুই এসে আমার মালাই খেয়ে যাবি আর আমাকে আমার স্বীকৃতি দিবি না, এজন্যই তোমার পর পেয়ে বসেছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? অল ক্লিয়ার। ঠিক না বে ঠিক? 100% স্যার। ঠিকঠাক গুরু গুরু মনে হচ্ছে নাকি এমনি না স্যার, অভিনয় করে আপনি আমাকে গুরু না, বলে না, ডাকতেছো? স্যার। গুরু মনে 100% হচ্ছে? অবশ্যই, ওকে না। আপনার কথা। সো দিস ইজ দ্য থিং। ইন শর্ট, এগুলোকে পাপ বলে, জি স্যার। এগুলোকে খারাপই বলে, ঠিক আছে না? জি স্যার। তারপরে তোমার প্রতি শুভকামনা, তোমার সাথে যেসব অন্যায়গুলো হয়েছে যদি তোমার কথা সঠিক তুমি বলে থাকো, সেজন্য ফাইনালি যে তুমি সুখের দেখা পেয়েছো, আল্লাহর দোহায় লাগে বাকি জীবনটাতে 3-3টা সন্তানের বাপ তুমি আর কখনো যেন খারাপই পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। জি স্যার। ওকে? হ্যাঁ, নিজে থেকে এখন থেকে কন্ট্রোল। আকাশ, অবশ্যই স্যার। আমি যদি এই মেয়েটিকে বলে রাখলাম, এই লক্ষ্মী মেয়েটিকে আমি ফোনে চাচ্ছিলাম, লক্ষ্মী মেয়েটির কাছে আমি ভাই হিসেবে প্রতিজ্ঞা করে রাখলাম রমজানের মাসে, এ যদি কোনো রকমের বেয়াদবি আর করে, আল ভাইঙ্গা যদি পাশের বাড়িতে আর মুখ লাগায়, বিয়ে তো দূরের কথা, কোনো রকমের মুখ লাগানোর গল্প যদি পায়, সবার আগে ফোনটা যেন আমাকে আসে, ওকে বেজ্জুত করে ছাড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ অবশ্যই স্যার। তাহলে তোর আমি কি হচ্ছি? বোন যদি ওকে ডেকে থাকি? অবশ্যই আমার বড় ভাই। বড় ভাই। ওকে, সো আমি বোনকে আমি এই কথা দিয়ে রাখলাম। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, কিন্তু ভালোবাসা একজনের সাথে হোক আর বিয়ে হোক একজনের সাথে। আচ্ছা, গুরুর এন্ডিং অলওয়েজ বেস্ট হয়, আনডাউটেডলি, এতে কোনো সন্দেহ নাই। ডিয়ার লিসনার্স, দেখতে দেখতে আমরা একদম শেষের দিকে চলে আসলাম, এন্ড নাও ইটস টাইম টু সে গুড বাই ফ্রম দ্য শো। তবে আজকের এই এপিসোডটিতে আমরা যতখানি শুনলাম এবং একদম এন্ডিংয়ে এসে আসলে গল্প যেভাবে টার্ন নিল, আমি স্বপ্নেও কল্পনা করিনি যে গল্পটা আসলে এইভাবে মোড় নিবে। আমি গল্পটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে আসলে চিন্তা করে রেখেছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই অলওয়েজ গুরু তো গুরুই হয়, যে আসলে গল্পের একটা ডিফারেন্ট মোড় বা একটা অন্য মোড়ে আসলে গল্পটাকে নিয়ে আসছে। তবে পুরো গল্পটা শোনার পর এবং এন্ডিংটা শোনার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকের গল্পটা অনেকের জন্য একটা বিশাল বড় একটা লার্নিং। যেটা বলছিলাম যে এক ধরনের হ্যালুসিনেশন মানুষ আসলে ফেস করে, যদিও সায়েন্সের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সায়েন্টিফিক্যালি এটার অনেক ব্যাখ্যা আছে, আপনি যদি এবার অন্যভাবে চিন্তা করেন সেখানেও হয়তো অনেক ব্যাখ্যা আছে। তবে যেটা বলছিলাম যে আজকের অতিথি নিজেও আসলে স্বীকার করেছেন যে স্বপ্নের পিছনে না দৌড়ে তিনি যদি তার বিবেককে প্রায়োরিটি দিতেন, প্রশ্ন করতেন এবং সেই বিবেকের কথা চিন্তা করতেন, আবেগের কথা না ভেবে, হয়তো তার জীবনটা
জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু মানুষ আসলে সেথায় শেখে যেথায় আসলে ঠেকে, এবং ঠেকে 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 জীবনের এই পর্যায়ে ফাইনালি আজকে রাব্বানী রহমান একজন দারুণ মানুষ পেয়েছে জীবনসঙ্গী হিসেবে। এই জীবনসঙ্গীর সাথে তার আলহামদুলিল্লাহ। জীবনটা, বাকিটা জীবন অনেক দারুণ কাটুক, সুন্দর কাটুক। আর পরবর্তীতে যদি এরকম কিছু হয়, গুরু অলওয়েজ আছে, যেটা আজকে বললো। তো আশা করি যে রাব্বানী আপনার এরকম কোনো ঘটনা ঘটবে না আজকের পর ইনশাআল্লাহ, থেকে। আর স্বপ্নের দিকে, মানে এই স্বপ্নের বিবেকের দিকে না, স্বপ্নের আবেগের দিকে না ছুটে একটু বিবেকের কথা চিন্তা করবেন। আপনার ঘরে 3টি সন্তান আছে, তাদের কথা চিন্তা করবেন। আশা করি আপনার জীবনটা সুন্দর হবে এখন থেকে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমিও শান্ত বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। আশা করছি খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমাদের সাথেই থাকবেন। বাইজিদ বোস্তামি পুরোটা সময় আজকের এই পুরো প্রোগ্রামটাকে আপনি সাপোর্ট করে গেছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ইউবরাজ ঘোষ লিখেছেন অনেক ভালো লেগেছে আজকের গল্প। জাকির হুসেইন আছেন, তারপর জয়েন করে আছেন সাফ ভুইয়া, মোহাম্মদ সাইফ ভুইয়া, তিনি লিখেছেন। আমাদের সাথে জয়েন করেছিলেন তানভীর আহমেদ, আব্দুল্লাহ রায়হান, সুমাইয়া তাজবিদ, ঘুমকুটুম, তারপর আরো অনেকেই। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। সবাইকে যেতে যেতে অনেক অনেক বেশি আমি শুভেচ্ছা। লাস্ট ম্যাডাম একটা মেসেজ আমার ওয়াইফকে একটু হ্যাঁ, জি জি, শিওর ঠিক আছে? শিওর শিওর। আমরা আসলে ওনার মেসেজটা দিয়েই শেষ করবো আমাদের এন্ডিংটা। আজকে লাস্ট মেসেজটা আমি এটাই দিচ্ছি। আমার ওয়াইফ, আমি জানি না আমার এফএমটা আজকে দেখছে কিনা, তারপর আমি আসছি, আমার ওয়াইফ আমাকে একটু সাপোর্ট দিয়েছে। আর আসার জন্য আজকে পাঞ্জাবিও গিফট করছে। আমার ওয়াইফকে আমি এই প্রোগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার যদি সাপোর্ট আমি না পাইতাম তাহলে আমার জীবন গল্পটা হয়তো আমি বলতে পারতাম না। আমার ওয়াইফকে আমি এতটুকুই বলি, দেখো আমার ভুলগুলো আমি প্রত্যেকটা জায়গায় কাইকে আমি বুঝতে পারছি। এখন এই জন্য তোমার কাছে আমি এই হাজারো কোটি মানুষের মাঝে আমি তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেগুলো করছি জীবনের লাইফে আমি মনে ভাবি আমি সবগুলোই ভুল করছি। জাস্ট আমি যদি মনে করো জীবনের শুরু থেকেই যদি তোমার কাছে আমি ভালো একটা আগে স্বামী ছিলাম, হয়তো বা আমি পঞ্চম বিয়েটা করার পরে তোমার যে ভালো একটা মন, এই মনটা আমি ভাঙে চুরমার করে ফেলাইছি। এই জন্য আমি তোমাকে এখান থেকে বলতে চাই, দেখো একটু, আমি তো ভালোবাসার পাগল, তুমি আমাকে একটু ভালোবাসো। আমি তোমাকে সারা জীবন পুতুলের মতো সাজায় রাখবো, ভালোবাসবো। আমার জীবনে তুমি আর কখনো আমাকে অন্যের কথা শুনে আমাকে গাইলেও না, তুমি আমাকে খারাপ কোনো অভিযোগ করো না। আমি দেখবা সত্যিকারের একটা ভালো মানুষ হিসাবে সত্যিকারের প্রমাণ করে দেখাই দেবো। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমারই আছি, তোমারই থাকবো, তোমারই সারা জীবন হয়ে থাকবো ইনশাল্লাহ। আমি তোমাকে অনেক নিজের মন থেকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমি চাই তুমি ভালো, ভদ্র, নম্র, ভদ্র একটা শিক্ষিত মেয়ে, তুমি আমাকে আর ভুল বুঝবে না। এই জন্য তোমাকে আমি অনুষ্ঠান থেকে, তোমার কাছ থেকে আমি অবশ্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমার মনে অনেক অনেক ব্যথা দিচ্ছি যেগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো না। অনেক সময় তুমি বুক ফাটা কান্নাটা আমি বুঝতে পারি, কিন্তু আমার ভুলটার জন্য যদি তুমি আমাকে সারা জীবনই আমাকে আঘাত করো, তা আমিও তো ছেলে মানুষ, মন ভাঙে যায় অনেক সময়। এই না জন্য না, কিছু ক্ষেত্রে এটা আপনার সহ্য করার উচিত আসলে, কারণ আপনি যে কষ্টটা তাকে দিয়েছেন এটা সহনীয় না। জি, আচ্ছা জি, যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষে আছি, কথা শেষ। জি, আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, ওকে, সবাই ভালো ধন্যবাদ। থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদের সবাইকে।